থাকেন? আমি গৃহিণী ছিলাম, হাউস ওয়াইফ ছিলাম। আর করতাম আগে, অনেক আগে চাকরি করতাম, এখন চাকরি করি না। বর্তমান আমি একটু মানসিক অসুস্থ, এর জন্য কোনো চাকরি বাকরি করি না, আছি এখন বেকারই। তো আমি থাকি মহাখালী থেকে এখানে আসছি। ওকে। মুক্তা, একেবারে শুরুতে আপনার কাছে যেই প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে, আপনি ভালোবাসার অনুষ্ঠানে এসেছেন। জি। সো জীবনে ভালোবাসা নিশ্চয়ই এসেছে এবং জি। সেখান থেকেই আজকের এইখানটাতে আসা। জি। একদম শুরু থেকে শুনি কিভাবে আপনার জীবনে ভালোবাসা এলো, সে গল্পটা শুনি। শুরু থেকে আমার জীবনে ভালোবাসা এলো মানে বলতে, যে আমি ক্লাস 5-এ পড়ি। আমার গ্রামের বাড়ি চাঁদপুর। তো আমি ক্লাস 5-এর পরীক্ষা দিয়ে আমি ঢাকায় আসি। ঢাকা বেড়াইতে আসি। বেড়ানোর পরে আমি পরে দেশে যাইয়া আবার ক্লাস 6-এ ভর্তি না হইয়া ক্লাস 7-এ ভর্তি হলাম। 7-এ ভর্তি হওয়ার পরে দ্বিতীয় সামাজিক পরীক্ষা যখন দিতে লাগলাম, তখন আমার গ্রামে একটা বাড়ির কাছেই আপনার একটা ফেরিঘাট হইছে। তো ফেরিঘাটে একদিনকার সন্ধ্যার পরে আমার কাকিকে নিয়ে, কাকি, আমার চাচাতো ভাই, ছোট, ওদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে গেছি জ্যোৎস্না রাতে। ঘুরতে যাওয়ার পরে হঠাৎ করে আমার এক ভাইয়ের বন্ধুর সাথে হঠাৎ দেখা। তো আমি আর চিনি না ভাইয়ের বন্ধু। তো হঠাৎ করে আমার যে প্রতিবেশী কাকা, ও কাকা বলল যে অমুকের বোন। বলল যে হ্যাঁ, অমুকের বোন এত বড় আছে, আমরা তো জানি না। বললো যে হ্যাঁ, এরকমই ওর বোন এত বড়। যখন বলছে তখন সে আমাদের বলল যে ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার কাকিদের শুদ্ধ চাটা খাওয়ানোর চেষ্টা করলো, অনেক কথা বলার চেষ্টা করলো। তো ছেলেটা ছিল বিবাহিত, আমার ভাই বন্ধুটা ছিল বিবাহিত। তার একটা ছেলে একটা মেয়ে ছিল। তো এক পর্যায়ে পরের দিন সকালে হঠাৎ করে সে আমাদের বাড়িতে হাজির। কখনোই দেখিনি আমাদের বাড়িতে। তো সকালবেলা সে আমাদের বাড়িতে হাজির। এমনভাবে হাজির হলো যে আমার ভাইকে ডাকতে, ডাকতে হাজির হলো। তার মানে সে রাত্রে আমাকে দেখছে, সকালবেলা আমাদের বাড়িতে হাজির। তখন এভাবে সে আমাদের বাড়িতে প্রায় দিন আসা যাওয়া করতে আসতেছে, যাইতেছে। তো হঠাৎ করে সে আমার বাড়িতে এটা নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে যাচ্ছে, আমার ভাইয়ের ঘরে এটা পাঠাচ্ছে, ওটা পাঠাচ্ছে। তখন আমার মা একদিন হঠাৎ করে বলল যে, "দেখো বাবা, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে। গ্রামের বাড়ি, মানুষ অনেক খারাপ চোখে দেখে। তো আমার মেয়েটা থাকা অবস্থায় তুমি এভাবে আমার বাড়িতে আসো না। যে কেউ একটা কথা বলুক, এটা আমি চাই না। আমার উপযুক্ত মেয়ে আছে যেহেতু, আমার ঘরে তুমি আইসো না।" আমার আম্মা এই কথা বলল কেন? সেজন্য এই ছেলে মানে অতিরিক্ত রাগ হয়ে সেই ছেলে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব করল। আচ্ছা। তো ডাইরেক্ট বিয়ের প্রস্তাব যখন করলো, তখন আমার মা বলল যে, আমার বাবার কাছে বলল। বাবা আমার এলাকার চেয়ারম্যান ভাই, তাকে জানাইলো। জানানোর পরে ও বলল যে, "তোমার মেয়েরে কতক্ষণ লুকিয়ে রাখবা? রাত্রে কি বাথরুমেও যাবে না? তখন ও তোমার মেয়েরে উঠে নিয়ে যাব।" এই কথার থেকে ওই ক্লাস 7 এর ওই দ্বিতীয় সামাজিক পরীক্ষা দেওয়া, আর আমাকে ওখান থেকেই আমার আর স্কুলে যাওয়া হলো না। সেই স্কুলে আসা যাওয়ার পথে সামনে দাঁড়াইতো, সবসময় মানে বিরক্ত করতো, বাড়িতে যাইতো। তো সেজন্যই আরকি আমার মনে করেন আস্তে করে আমার বাবা আমাকে ঢাকা নিয়ে আসলো। ঢাকায় এনে আমার এক কাকা থাকে, আমার কাকার কাছে দিল। তো আমার কাকার কাছে দিছে, আর আমার কাকার কাছে থাকতেছি। কাকার কাছে থাকতেছি, কাকার বাসায় থাকতেছি। তো থাকতেছি হঠাৎ করে আমি যখন থাকতেছি, তখন আমার এক কাকার শালার বউ বলতেছে, "যাই হোক, যেভাবেই হোক তোমার পড়াশোনা তো আর হবে না। যেহেতু এভাবে দিয়ে গেছে, তা তুমি এক কাজ করো। গ্রামের বাড়ি আর যাওয়ার দরকার নেই। তুমি চাকরিতে লাইগা যাও।" তো আমি বললাম যে, "চাকরিতে লাগবো? কখনো তো আমি গার্মেন্টস এ চাকরি করি না, জানিও না। কিভাবে?" বলে যে, "তোমার কিছু জানতে হবে না। আমার বোন যেহেতু চাকরি করে, মামানির বোন চাকরি করে, ওর সাথে তুমি যাও।" তো ওনার সাথে আমার চাকরিতে পাঠাইলো। তো সারাদিন ডিউটি করলাম। ডিউটি করে রাত্রে বাসায় আসছি। আমার 2 পা ফুলে গেছে। যে আমি কিভাবে দাঁড়িয়ে থাইকা সুতা কাটবো, আমি কখনো এসব করি নাই। আমি তো প্লেটের পানিটাও ফালাইয়া খাই নাই। অনেক মানে ছিলাম। যখন এভাবে চলতেছে, হঠাৎ করে অফিসে ঢুকার ৩ দিন পরে হঠাৎ করে আমার এই হাসব্যান্ডের সাথে দেখা। হুম, হুম, হুম। এই যে যার গল্প বলতে আসছি। আমার এই হাসব্যান্ড তখন এম্ব্রয়ডারি কাজ করে সে মার্কেটে। এটা আপনার কারণ বাজার ডিআইডি মার্কেটে উনি চাকরি করত। তো ওখানে ওনার চাকরি নাই বলেই পাশেই গার্মেন্টস। ওই গার্মেন্টসে সে ৩ মাস হইছে ঢুকছে। আর আমি হইছি ৩ মাস ৩ দিন হইছে ঢুকছি। তো হঠাৎ করে উনি তাকিয়ে আছে।
যখন আমি সুতা কাটতেছি টেবিলে তাকিয়ে আছে তো এমন ভাবে তাকাচ্ছে, তো আমি ঘুরে যাইয়া ফিরা দাঁড়াইছি, যাতে মানে উনি আমার অল বডিটার দিকে তাকাচ্ছে, তো আমি পিছন ফিরা দাঁড়ায় বসছি, সুতা কাটতেছি। তখন সুপারভাইজার বলতেছে, তোমারে দিলাম এই সাইড দিয়ে, তুমি ওই সাইডে গেছো কেন, যাও ওই সাইডে যাও। তখন আমি ভাবলাম যে তো এদের কথার বাইরে তো চলা যাবে না, তো এভাবেই বসলাম। তো এখন পাশের মেয়েটা শুদ্ধা পানি খেতে গেলাম, পানি খেতে গেছি। এখন ওই ছেলেটা পানি খাওয়ার চিল্লা দিয়ে গ্লাস নিয়ে আসছে, আইসা বলতেছে, এই মেয়ে সরো, এত পানি খাইতে হয় কেন? আমি বললাম যে ও বাবা, এ কেমন? ওই মেয়েটা বলতেছে, আসো মুক্তাপ্পা, চলে আসো, আমরা পরে পানি খাবো নি। মানে তার উদ্দেশ্য সে আমাকে মানে কথা বলাতে চেষ্টা করতেছে। তো অফিস যখন ছুটি হলো তখন বেরোইতেছি পরে ও আমার পিছ নিল। এই তৃতীয় দিন, প্রথম ২ দিন এইভাবে গেছে, দেখতেছে। পরে তৃতীয় দিনের দিনে আমি যেদিকে যাচ্ছি ও সেদিকে যাচ্ছে। তো আমি গ্রামের একটা মেয়ে, আমি খুবই ভয় পেয়ে গেলাম যে লোকটা যে আমার পিছনে আসতেছে, কিছু করবে নাকি না কিছু বলবে। তো হঠাৎ করে ওর এক বন্ধুর সাথে ওখানেই দেখা হয়ে যায়, বলে যে জাহাঙ্গীর ভাই। ও থাকতো সায়দাবাদ, ওর এক খালার বাসায়, আর আমি থাকতাম আপনার তেজগাঁ, আমার মামার বাসায়। তো ওখান থেকে ও হঠাৎ করে একদিন আমার পিছন দিয়ে যাইতেছে, তখন ওর বন্ধু বলতেছে, জাহাঙ্গীর ভাই আপনি এখানে? বলতেছে, আসছি একটু এক জায়গায় যাবো। মিথ্যে কথা বললেন কেন? হ্যাঁ, এক জায়গায় যাবো একটু। তো নিজে আমার পিছে যাচ্ছে, ওরা বন্ধুকে বুঝতে দিচ্ছে না। তো বন্ধু বলছে, বুঝছি, বলতে হবে না। এখন বন্ধুরা আমার পাশে দিয়ে হাঁটতেছে, বলে যে আপু একটা কথা বলি, রাগ করেন না। বলি কি? কয় এই জাহাঙ্গীর ভাই কি আপনার পিছনে যাচ্ছে? আমি কি, কে জাহাঙ্গীর ভাই আর কি, আমি তো জানি না। বলে, মিথ্যে কথা বললেন না, আপনারা দুজনেই মিথ্যে কথা বলতেছেন। যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বললেন, সমস্যা নেই। আর জাহাঙ্গীর ভাই খুবই ভালো একটা মানুষ, আপনি চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। তাই আমি বললাম, আমি এসব কিছু জানি না, আর আপনি আমাকে পাউল কথা বললেন না, আমি ওনাকে চিনি না। আমি যে রাস্তায় যাবো উনি ওই রাস্তায় গেলেই কি ওনাকে আমি চিনি, এরকম কোনো কথা হইলো? তো ওনার বন্ধু বইলা ওনার মতো চলে গেছে। আর ওর মতো ও আমার বাসায় যখন যাই ঢুকতাম, ও পিছন থেকে আস্তে করে সরতো। এরকম করে প্রায় ২ মাস চললো। ২ মাস যখন চলতেছে, তখন টপ করে আমাকে একদিন বলতেছে যে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার কথাটা কি শুনবেন? তখন আমি বললাম যে, কি কথা? বলল যে, আমি আপনার সাথে রিলেশন করতে চাই, বা আপনার সাথে মানে সম্পর্কে জড়াইতে চাই। আপনার কোনো আপত্তি আছে? আমি বলছি, অবশ্যই আছে। আমার গার্ডিয়ান আছে। আমার গার্ডিয়ানের সাথে আপনি কথা বলতে পারেন। আমি এভাবে কারো সাথে কথা বলব না। বলল যে, আপনার গার্ডিয়ান কে? আমাকে দেখিয়ে দেন। বললাম, আমার কাকা আছে এখানে। আমার বাবা-মা না থাকলেও আমার কাকা আছে, আমার আচ্ছা। গার্ডিয়ান। তো আমার কাকাকে দেখিয়ে দিল আমার। উনি পরের দিনই আমার কাকার কাছে উপস্থিত, কারণ বাজার। আমার কাকার কাছে উপস্থিত হয়ে আমার কাকাকে প্রস্তাব করলো। প্রস্তাব করছে, আর আমার কাকা বলল যে, ঠিক আছে, ভেবেচিন্তে দেখি, আর তোমার গার্ডিয়ান ডাকো। বলল যে, আমার গার্ডিয়ানের প্রয়োজন নাই। আমি যদি আন্দা কানা খোড়া যাই নেই, আমার মা আমারটা মেনে নিবে। আমার মা আচ্ছা। এখানে কিছু বলবে না। সেটা বিশ্বাস রাখতে পারেন আমার উপরে। তখন আমার কাকা আমার বাবাকে, আমার অন্যান্য কাকাদের জানাইলো। তখন আমার আব্বা একদম রাজি না। তখন আব্বা রাজি না। আব্বারে অনেক রকমের বুঝায় সুঝায় দেখলো যে না। তখন ওই ছেলের, ওই জাহাঙ্গীরের বাড়িতেই আমার এলাকার আমার আব্বার ফুফাতো ভাইয়ের মেয়ের ননদ ওই বাড়িতে দিছে। তো ওই ফুফাতো ভাইয়ের নাতি আরকি ওই বাড়িতে আসা যাওয়া করে। তো আমার আব্বা বলল যে, "একটু খোঁজখবর নিস তো, ওই ছেলেটার কি বিয়ে-টিয়ে করেন না, নাকি বউ-টউ আছে? কোনো ভালো কিনা মন্দ?" হুম। তো আমার ওই জ্যাঠতো বোনের ছেলেটারে পাঠাইছে। আচ্ছা। পরে ও যাইয়া ঈদের সময় ও বাড়িতে গেছে। যাইয়া খোঁজখবর নিল-টিল নিয়া দেখতেছে না ভালো। সবাই বলতেছে, না ভালো, বিবাহিত না, এমনি ছেলেও ভালো। হুম, হুম, হুম। তো এভাবে যখন বলছে, ওখানে বলার পরে মনে করেন আ আমার আব্বা এক পর্যায়ে রাজি হইল। ঠিক আছে, ভালো যদি হয় তাহলে তো ভালো। আর আত্মীয় আছে ওই বাড়িতে যেহেতু, তো ঠিক আছে। তো এক প্রকার জাহাঙ্গীর যেভাবে চাইছে ওইভাবেই, আমার আব্বা হয়তো কাছে ছিল না, দূরে ছিল। বিয়েটা হইছে আপনার মগবাজার কাজী অফিসে, বড় মগবাজার কাজী অফিসে বিয়েটা হলো আপনার ২০০১ সালে অক্টোবরের ২৬ তারিখ ছিল বিয়েটা। তারপরে মনে করেন ওখান থেকে আসার বিয়ে ২৬ তারিখ হওয়ার পরে নভেম্বরের ১ তারিখে আমরা বাসা নেই এক জায়গায়। এক জায়গায় হই নভেম্বরের ১ তারিখে। তখন আমার কাকা কারণ বাজার ব্যবসা করে। আমার কাকা আরকি রুম-টুম নিয়ে দিল তেজগাঁও। রুম নিয়ে থাকতেছি, ভালো চলতেছি।
এভাবে চলতেছি চলতেছি, হঠাৎ করে তার চাকরি নাই, আমি চাকরি করব, একা একা চাকরি করতেছি। তখন 800 টাকা বেতনের চাকরি, গার্মেন্টসে হেল্পারিতে ঢুকলাম। আর ওনার চাকরি আপাতত নাই। তো আমার রুমের ভাড়াই 800 টাকা, আমার চাকরির বেতনও 800 টাকাই। তখন মাত্র আমার বাড়ি থেকে 2টা হান্ডি পাতিল নিয়ে, একটা হান্ডি পাতিল নিয়ে, কিছু চাউল, কিছু জিনিস নিয়ে আর কি সংসার শুরু করলাম। জীবনের সংসার শুরু করে দিলাম। যে যাক, বিয়ের 1.5 মাস পরে সে বাড়িতে গেল আমাকে রেখে। এখানে আমাকে যে রেখে গেছে, যে সকালে গেছে, সে 2 দিন থাকবে। সে এতটাই ভালোবাসতো, যেটা বলে বোঝানো যাবে না, অতিরিক্তই ভালোবাসতো। সে মানুষটা রাত্রেই আবার সে উপস্থিত, বাড়িতে যাইয়া রিটেন আবার চলে আসছে দিনে দিনেই। তো আসছে, আসার পরে এইভাবে চলতাছি। আমি অফিস করতেছি, রায় তুলে আমার জন্য যাই অফিসের গেটে দাঁড়িয়ে থাকতো, এভাবে আনতো। আমার তখন জীবনটা এরকম ভাবেই চলছে যে কাকা বিয়ে দিচ্ছে, ও কাকা আবার ব্যবসায়ী ছিল। কাকার দোকানের যত মনে করেন, কাকার দোকান থেকেই তরকারি যা লাগতো আইনা চলতাম। নিজের কিনার মতো কোনো সামর্থ্য ছিল না, বা যে কষ্টে চলছি, যে চালটা দেখা যাচ্ছে 2 টাকা কমে আছে, ওই চালটাই আইনা রান্না করতাম। যেই মশারি ডালের বদলে দেখা যাচ্ছে মশারি ডালের দাম বেশি, আমি বুটের অ্যাঙ্কার ডালটা রান্না সিদ্ধ করে বেটে তারপরে পাতলা ডাল রান্না করতাম। রান্না করতে করতে দেখা যাচ্ছে সময় নাই, না খেয়েই অফিস করতাম। এইভাবে জীবন কাটাইতেছিলাম। হঠাৎ করে তার মা শুনতে পারছে যে বিয়ে করছে। তখন তার মা, তার এক জ্যাঠাতো ভাই থাকে এই মহাখালী, তখন বলল যে কোথায় বিয়ে করছে, কোথায় থাকে, একটু ফলো কর, দেখ। ও এখানে আবার মনে করেন ওর, আমার আগে ওর আরেকটা সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে, ফিরোজপুর রংপুরের ওদিকের এক মেয়ের সাথে। ওই মেয়ের সাথে রিলেশন ছিল যে ওদের বাড়িতেও নাকি ওই মেয়েটা গেছে। আচ্ছা। তো ওর মা ভাবছিল যে ওই মেয়েটার সাথেই বিয়ে হয়েছে। ওই মেয়েটা দেখে ওনারা পছন্দ করে নাই। মেয়েটা অনেকটাই কালো, অনেক মোটা। তো ও যখন ওকে না বলে বাড়িতে গেছে, তখন ওই মেয়ে, ও বাড়ির থেকে বেরিয়ে ঢাকা আসছে, ওই মেয়ে ওদের বাড়িতে যায় উপস্থিত হয়েছে আমার সাথে বিয়ে হওয়ার আগে। তো ওদের ফ্যামিলি ভাবছে যে ওই মেয়েটার সাথেই মনে হয় বিয়ে হয়েছে, ওই মেয়ের সাথে বিয়ে হলে তো কখনোই মানবো না। যে মেয়ে বিয়ের আগে ছেলের বাড়িতে চলে আসতে পারে, এই মেয়েকে মানা কোনো পক্ষেই মানে ইম্পসিবল। তো এক পর্যায়ে ওর জ্যাঠাতো ভাইরে বলছে, আর ওর জ্যাঠাতো ভাই চুরি করে করে মানে আমাদের ফলো করতেছে, আমরা কোথায় থাকতেছি বা কোন মেয়েটারে বিয়ে করছে, কি আসে বিষয়, চুরি করে করেই ফলো করতেছে। তো হঠাৎ করে বিয়ের 3 মাস পরে ওর ভাইয়ের বউ, ওর ভাই, ওরা যায় আর কি ফলো করতেছে রেল লাইনে দাঁড়িয়ে, আমরা অফিসে কোন দিক দিয়ে যাচ্ছি, কারণ বাজার রেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলো করতেছে, কোন অফিসে যাচ্ছি বা কোন অফিস থেকে বের হচ্ছি, কোথায় বাসা নিচ্ছি, জিনিসগুলো ফলো করতেছে। ফলো করার পরে ওর ভাবি একদিন বলল, তুই এরকম জায়গায় এসব বাসা নিছ, এরকম পর্যায়ে, এরকম জায়গায়, খারাপ জায়গায় থাকে নাকি মানুষ, এগুলা বলতেছে। তোর ভাবি ওরে মানে বুদ্ধি শুদ্ধি দিয়ে পরে আল্লাহ মহাখালী নিয়ে আসলো। মহাখালী আইনা রুম নিয়ে দিছে পরে মহাখালী। আমরা আল্লাহ রহমতে মহাখালী আইসা ওর ভাবি আমাকে একটা অফিসের ঠিকানা দিল, যে অফিসটা দেখো, একটা লোক ধরায় দিল, দেখো ঢুকতে পারোনি। বিশ্বাস করেন ভাইয়া, আমি মহাখালী আইসা যেই অফিসে চাকরি করছি, আগে আমি হেল্পারিতে চাকরি করছি সুতা কাটায়, কিন্তু আমি কখনোই মানে একটা মেশিনে কখনোই বসে দেখি নাই। তো আমি হঠাৎ করে একদিন এত মানে ইয়ের মতো হয়েছি, সারাদিন না খেয়ে ডিউটি করে রাত্রে যখন 11টা 10টা বাজে ছুটি হবে, আমি রাতের 8টা বাজে কিন্তু ওখানে অজ্ঞান হয়ে গেছি, গেলাম অফিসে, যে খুব দুর্বল শরীর, অজ্ঞান হয়ে যাই। তো ওখান থেকে আসার পরে আমার আর চাকরি তো দিকে যাইতে দেয় না। পরে এই যে মহাখালী বাসা আনি, বাসা আসার পরে আমি মহাখালী যে অফিসটা আমাকে দেখাই দেয়, এটা একটা মাস্কট গার্মেন্টস ছিল, ওয়ারলেস গেট নাম করা। ওই অফিসে একটা লোকের ধরে দিলে ওই লোকে আমারে ওখানে চাকরি দেওয়ার জন্য নেয়। আমি মিথ্যে কথা বলে ভাইয়া আমি একটা অপারেটরিতে ঢুকি, যে কখনোই মেশিনে বসি নাই। যেমন স্লাব বাটুন, শার্টের হোল, বুতাম, এগুলা লাগানি ওই অপারেটর মেশিনের। তো আমি মিথ্যে কথা বললেই ওই মেশিনে বসছি, বসে আমি ইন্টারভিউ দিলাম। তখন আপনার টাকার মান তো অনেক ছিল। তখন একটা অপারেটরের বেতন হাইস্টে গেলে 2500 ছিল, আর একটা হেল্পারের বেতন 950 টাকা ছিল। তো আমি চিন্তা করলাম আমার 800-900 টাকা দিয়ে তো কিছুই হবে না, আমার তো সামনের দিকে আগাইতে হবে, লক্ষ্যে পৌঁছতে হবে। আমি বেশি টাকা না কামাইলে কিভাবে হবে। তার বেতন ছিল 3000 টাকা, সপ্তাহে 500 টাকা করে উড়াইতো, এরকম। তো আমি মিথ্যে কথা বলে অপারেটরে ইন্টারভিউ দিয়ে আমি চাকরি করতেছি।
1300 টাকা বেতন ধরলো, আমার 1250 টাকা বেতন ধরলো। 1250 বেতন ধরছে, পরে আমি চাকরি করতেছি। যখন ওই প্রথম বিয়েটার পরে 2 মাস গেল, 3 মাসের সময় হঠাৎ করে আমি চাকরি বাসায়, আমার আম্মা আসছে ঢাকায়। তো আমার আম্মা বাসায়, ও লাঞ্চে খাইতে আসছে, পরে দেখতেছি ওর পকেটে একটা চিঠি দেখা যায়। তো চিঠিটা যখন দেখা যায়, ভাত উতয়ে যখন লোকমা দিতেছে, তখন চিঠিটা আমি হাত দিতে গেছি, মানে টপ করে টান দিয়ে এটা দলামুচড়ি করে ফেলছে। তা আমি বললাম, কিসের চিঠি? আমি দেখলে কি কোনো সমস্যা আছে? কয়টা রিনার আব্বা, মানে আমার বাসুরের কথা বললো যে রিনার আব্বা দিছে বাড়িতে পাঠানোর জন্য। তো আমি, বাসুরে দিছে বাড়িতে দেওয়ার জন্য রিনার আব্বা, তো সেটা তো দেখলে আমার কোনো সমস্যা নাই, তুমি লুকাচ্ছ কেন? উনি আমার আম্মার সামনেই উনি ভাতের প্লেট সব মানে মেলামেলা অন্যরকম মানে আচরণ দেখাইয়া উনি ওখান থেকে উইঠা চলে গেল। আমার আম্মা কিন্তু ওই বিয়ের পরে ফার্স্ট আমার কাছে ঢাকা আসছে। তো এরকম আচরণ দেখাইয়া যখন চলে গেল, তখন আমি আর ভালো মন্দ কিছু বলি নাই এটা নিয়ে। যাক, তখন কিন্তু ভালোবাসা অন্ধ ছিলাম, ও অতিরিক্ত ভালোবাসা দেখাইতো, এবং কি আমি অতিরিক্ত ভালোবাসতাম, বুঝতাম না জিনিসগুলা যে আসলে এগুলা গুরুত্ব দেওয়া উচিত। যাই হোক, এগুলা নিয়ে যখন এরকম হয়েছে, তো আরেকদিন দুপুরবেলা খাইতে আসে না, খাইতে না আসাতে আমি অফিসে যাই দুপুরবেলা লাঞ্চ নিয়ে, বাসার কাছেই লাঞ্চ নিয়ে যায়, দেখতেছি একটা মেয়ে বলতেছে, আসেন দুলাভাই উপরে আসেন। টান দিয়ে 2:30 টান দিয়ে নিয়ে যাইতেছে ছাদের দিকে। তা আমিও আবার ভাতের বাটি নিয়ে ওখানে উপস্থিত। তো দেখতেছি মেয়েটা যখন টান দিতেছে দুলাভাই গয়া, তো মেয়ের বান্ধবীর সাথে প্রেম করে আর কি। তো মেয়ে দুলাভাই ডাকতেছে। তো আমি বলতেছি, এমন টাইমে আমি সামনে পড়ছি, সামনে পড়াতে উনি ওখানেই মানে সিকিউরিটি গার্ডের সামনে আমার সাথে যে আচরণ করছে, ভাতের বাটি বুটি মেলায় পালায় দিয়া, তোকে তো বলিনি আমি ভাত নিয়ে আসার জন্য, ভাত নিয়ে আসছিস কেন? তার মানে আমি যাই ওটা দেখে ফেলছি, সেজন্য আর কি সে এই আচরণটা করলো আমার সাথে। তো ওখান থেকে চলে আসলাম। যাক, এই মেয়েরটা নিয়ে ঘরের মধ্যে একটু আজল আজল করছি, পরে মোটামুটি ওখান থেকে কাটাইয়া আনতে পারছি। পরবর্তীতে সে আবার পাশের অফিসে ঢুকলো, আমিও পাশের অফিসে ঢুকলাম, 2টা অফিসে 2জন, মাঝখানে নিয়ে 1 হইতে 1.5 হাত ফাঁকা জালানা দিয়ে একজনকে আরেকজন দেখা যায়। প্রতিবেশী গার্মেন্টসে তখন আমি যেই মেশিনের সামনে কাজ করতি, তার সামনের মেশিনের সামনে আবার আরেকটা হেল্পার কাজ করতেছে। তো আমি দেখতেছি ও আমার সাথে ইশারায় কথা বলতেছে। এখন মেয়েটা ভাবতেছে যে মেয়েটার সাথে কথা বলতেছে, এখন মেয়েটা ওর সাথে ইশারা ইঙ্গিতে কথা বলতেছে। এখন আমার হাজবেন্ড ভাবলো যে মেয়েটা আমার চেয়ে সুন্দর, অবশ্যই নূপুর কইয়া নাম, প্রথম নাম ছিল সোনিয়া, পরে হইছে নূপুর। তো বলতেছে, ও মেয়েটা যখন আমি দেখতেছি, আমি সরে যাই, আমি দূরে যাই, সইরা দেখতেছি মেয়েটা কি ওর সাথে কথা বলে, আর ও কি কথা বলে আমি দেখি। তা আমি বাথরুমের নাম করে সরে যাই, দেখতেছি ওপেনলি ওই মেয়ের সাথে ও কথা বলতেছে, ইশারায় মেয়েও কথা বলতেছে। তা আমি ভাবতেছি, ও বাবা, এ কেমন? তো মেয়েটা যখন কথা বলতে লয়, তখনই আমি আমার মেশিনের সামনেতে যাই আর মেয়েটার সামনে দাঁড়াই, যে আমি দেখি আমার হাজবেন্ড আমাকে দেখি কি মেয়ের সাথে কথা বন্ধ করে। যখন দেখি মেয়ের সামনে যে আমি দাঁড়াই, তখন আস্তে করে ও সরে যায়, আমার হাজবেন্ড সরে যায় মেয়ের সামনে যায় আমি দাঁড়াইলে। তাই ওরে বুঝাইতে চেষ্টা করতেছি, আমি দেখতেছি যে তুমি মেয়েটার সাথে কথা বলতেছো। তো এই নিয়ে রাত্রে বাসায় এসে আমি বলতেছে, বাহ, খুবই তো ভালো, তুমি আমার সাথে ইশারায় কথা বলতেছো না অন্য কারোর সাথে বলতেছো, এটা আমিও বুঝতেছি না, ওই মেয়েটাও বুঝতেছে না। কয় মানে আমি কি, তুমি আমার কি কি মনে করো, আমি কি দেখি না তুমি যে ওই মেয়েটার সাথে এইভাবে কথা বলো? এই নিয়ে কথা কাটাকাটি করে অনেক কিছু হইলো। ওখান থেকে ও চাকরি চাললো, আমিও চাকরি চাললাম, আসলাম। যাক, যখন মহাখালী চাকরিতে জয়েন করলাম 12,500 টাকা, 12,500 টাকা, তখন 12,500 টাকা অনেক দাম। তো 2001 সালের কথা, 12,500 টাকার অনেক দাম। তো আমরা 22টা অপারেটর একসাথে কাজ করি। যদি আমরা একটা বাদামও খাই, তো আমরা 22 জনে ভাগ করেই খাই, এরকম একটা মিল মহব্বত আমাদের মধ্যে। তো এক পর্যায়ে আমার এক কলিগ মানে সাথের অপারেটারই, তো মেয়েটা খুবই দেখলাম যে ভদ্র, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেশের বাড়ি বরিশাল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অবিবাহিত একটা মেয়ে, আমার চেয়ে বেশি স্বাস্থ্য, আরো মোটা, আরো উঁচে গোটে লম্বা কালো। তো একদিন মেয়েটা খুবই ভক্ত আমার, তো আমাদের সাথেই আসা যাওয়া করে। তো মেয়ের বাসা হয়েছে নাকালপাড়া, আমার বাসা হয়েছে ওয়ারলেস মহাখালী IPS। তো মেয়েটা একদিনকে আমার সাথে বলতেছে, মুক্তাপা, আজকাল সারা ঢাকা শহরে কারেন্ট চলে গেছিল, এত বিদ্যুৎ চমকাইছিল, এত বৃষ্টি হয়েছিল যে সারা ঢাকা শহরে কারেন্ট চলে গেছিল, এজন্য আমাদের 10টায় রাখার মানুষ 9টায় ছাইরা দিছে অফিস থেকে, যে আর কারেন্ট আসবে না সারা রাতের মধ্যে। তো এখন মেয়েটা অবিবাহিত একটা মেয়ে, অন্ধকারে সেই নাকালপাড়া হাইটে হাইটে যাবে। তো আমি চিন্তা করলাম, আমার হাজবেন্ড চাকরি করে মনে করেন মার্কেটে, আমি করি অফিসে, পাশাপাশি রোড পার হইলে এই পারে আর ওই পারে, কলম্বিয়া মার্কেটের উপরে চাকরি করে ও,
আর আমি চাকরি করতাম মাস্কট, মানে রোডের এই পার ওপার দেখা যায় কিন্তু দুজনকেই জানলা দিয়ে। তা আমি যখন ছুটি নিয়ে বের হই, আমার হাজবেন্ড কিন্তু নিচে দাঁড়িয়েই থাকে একসাথে যাওয়ার জন্য। সকালে একসাথে অফিসে, ওনার মতো উনি আর আমার মতো আমি একসাথে আসা যাওয়া করি, লাঞ্চেও দুজনে একসাথে আসা যাওয়া করি, আবার রাত্রেও দুজনে একসাথে আসা যাওয়া করি। আমাদের মধ্যে মনে করেন ওয়ারলেস থেকে আপনার মনে করেন মহাখালী এলাকাটায় সবাই আমাদের স্বামী স্ত্রী দুজনকে ভালো চিনে, দেখলেই চিনি। তো এভাবে চলতে চলতে একদিন ওই মেয়েটারে যখন আমি বললাম যে ঠিক আছে, তুমি এই যে এত রাত্রে বৃষ্টি হইতেছে আর কারেন্ট নাই, তা এক কাজ করো, আমার হাজবেন্ড আগে কি করছে না করছে এগুলো আমার ভিতরে নাই, সন্দেহ নাই। তাই আমি বলে এক কাজ করো, আজকে আমার বাসায় থাকো, কালকে শুক্রবার, বৃহস্পতিবার রাত ছিল সেদিন, কালকে শুক্রবার, শুক্রবারে তুমি হাফ বেলা ডিউটি করে তারপরে তুমি বাসায় যাও, আজকে রাতটা আমাদের বাসায় থাকো, সমস্যা কি, মানুষের বিপদে তো মানুষই, তুমি একটা অবিবাহিত মেয়ে, অন্ধকার সারা রাস্তা যাবা নাকালপাড়া একা একা। তো আমার জামাই কইলো যে ঠিক আছে থাকেন, আজকে রাখতে বলতেছে যেহেতু থাকেন। তো মেয়েটাকে নিয়ে আমি বাসায় গেলাম, ভাইয়া কারেন্ট তো নাই। বাসায় গিয়ে আমি মোম ধরাইলাম, আমার কাপড় পরার শাড়ি নামাইয়া দিলাম, শাড়ি কাপড় নামাইয়া দিলাম। আমি তখন শুকনা, আমার পরার কাপড় ওই মেয়ের গায়ে লাগবে না, তো আমি শাড়ি কাপড় নামাইয়া দিছি। পড়লো মেয়েটা, পড়লো আমার ঘরে তখন মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা। আর হাজবেন্ড প্রত্যেক বৃহস্পতিবারে বিল পায়, সে যাওয়ার সময় হাফ কেজি দুধ নিয়ে গেছে। যাই আমি ওদেরকে দুজন চকির পেয়ে বসানো অবস্থায় রাইখে, আমার মনের মধ্যে কোনো হারামি নাই, আমি দুজনকে চকির পেয়ে বসায় রাইখে আমার মতো করে আমি ভাত রান্না করতেছি, আমি দুধ গরম করতেছি, দুধটা গরম করে আমরা গ্লাস বইরে ওরে দিলাম, আমার হাজবেন্ডে দিলাম, আমি খাইলাম। এভাবে আমরা খাওয়া দাওয়া করিয়া টইরা শুইছি। তো আমি আমার মতো কাজ করতেছি, তারা বসে রইছে। পরে খাওয়া দাওয়া শেষ হয়েছে, এবার গল্প বের হইলো যে বেতনের নিয়ে কথা। বেতন নিয়ে যখন কথা শুরু হয়েছে তখন আমার হাজবেন্ড মেয়েটার বলতেছে আপনার বেতন কত? তো মেয়ে বলতেছে আমার বেতন, মানে ওর বেতন আসছিল 1400 না 1450। তো আমার বেতন, ওর বেতনের সাথে টান দিয়ে ওই মেয়েটা আমার বেতনের কথা বলে ফেলছিল। বলে ফেলছে বলতে আমার বেতন 1250 থেকে 1350 করছে। তো আমার 100 টাকা বেতন যে বাড়ছে 3 মাস, এই কথাটা আমি বলি নাই আমার হাজবেন্ডকে। কেন বলি নাই? আমি একজনের সাথে একটা কথা বলে রাখছিলাম, একটা র্যাক কিনবো। তো সংসার নতুন শুরু করছি, তখন কিচ্ছুই কিনা হয় নাই। তো র্যাকটা কিনবো বলে আমি বলি যে পুরুষ মানুষ তো সব জিনিস জোরে না, তো আমি টাকাটা দেখি 2 মাসে 300 টাকা, 3 মাসে জোগাইয়া পরে কিনে পরে বলবো নি। তো বেতনের কথাটা আমি শুনাই নাই, ওই মেয়েটা ওখানে বসেই ওই কথাটা বইলা ফেলছিল। মেয়েটার আমি ইশারা দিয়ে নিষেধ করছিলাম। তা আমি যখন ইশারা দিছি তখন নাকি ও দেখা ফেলছে। এই দেখা ফেলানোর এই জিনিসটার জন্যই নাকি ওই মেয়েটার সাথে ওই রাতে তার রিলেশন গভীর করে ফেলে, মেয়েটার কাছ থেকে সত্য কথা বের করার জন্য আমার বেতনের। বলে যে আমি তো মেয়েটার সাথে রিলেশন করি নাই, চোর ধরার জন্য মেয়েটার সাথে রিলেশন করছি, মানে আমাকে চোর ধরার জন্য আমি টাকা চুরি করে রাইখা দেই, এটা বলার জন্য, জিজ্ঞাসা করার জন্য। এই রাত্রের বেলা যখন ঘুমায় এলাম, সারাদিন তো পরিশ্রম করে আসছি, ক্লান্ত শরীর, আমি ঘুমায় গেছি ভাই, আমার কিচ্ছু মনে নাই, বলতেও পারবো না। হঠাৎ করে এক পর্যায়ে আমি কইতেও পারবো না এই মেয়ের কাছে কখন সে গেছে, মেয়েটা খাটের উপরে শুইছে, আমরা নিচে শুইছি, কখন এই মেয়ের কাছে গেছে, কখন মেয়ের সাথে কথা বলছে, কখন কি হয়েছে আমি কিচ্ছু বলতে পারবো না ভাইয়া। তো এক পর্যায়ে আপনার যখন সপ্তাহ পার হয়ে যাচ্ছে, এই 1 সপ্তাহের মধ্যে সে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে কেন চেঞ্জ হলো? যে মানুষটা 1 গ্লাস পানি খায়, আমাকে থুয়ে খায় না, ভাগ করে তারা খায় না, আমাকে এত মায়া করে, এত ভালোবাসে, সেই মানুষটা কেমন জানি আচরণ একটু একটু করে খারাপ করতেছে। যখন আচরণটা খারাপ করতেছে তখন আমার খুবই কষ্ট হচ্ছে। তো শেষ লাস্টে বৃহস্পতিবার যেদিন, সেদিন ও বুধবারে রাত্রে সে ওই তার যেই কারখানায় কাজ করে, এরা মার্কেটে কারখানায় কাজ করতো, তো ওই লোকের বন্ধু বান্ধবকে বলছে এই মেয়ের সাথে তার কি হয়েছে না হয়েছে, ওই বন্ধুকে যায় সব শেয়ার করছে। তো ও বন্ধুকে শেয়ার করার পরে বলছে যে এই মেয়েকে পরের বৃহস্পতিবারও আমাকে দিয়ে নেওয়া হবে আমাদের বাসায়। তো বন্ধু বলছে যে আপনি কি কইলেই ভাবি আনবে? বলছে আনবে। তো বলছে যে মনে করেন আনবে না, তো কি হবে? বলছে বাজি ধর। বলছে ঠিক আছে বাজি ধরবো। কি নিয়ে বাজি ধরবেন? বলছে 2 লিটারে কোক। ঠিক আছে, ছেলের কথা হয়েছে যে আমাকে বলে দিবে যে ভাবি ভাইয়ের সাথে এই মেয়ের রিলেশন, তাহলে তো ভাই আনবে না, তাহলে ও কোক খাইতে পারবে। আর ওর তো ধারণা যে ওই ছেলে আমার কাছে আসবেই না, বলবেই না। তো পরের বৃহস্পতিবারে ও আমার সাথে এই 1 সপ্তাহের মধ্যে আমার সাথে আচরণ এত খারাপ করে, ও যে মানুষটা সকালে একসাথে বের হই, দুপুরে একসাথে আসি, এখন সকালে সে আমার আগে 7টায় বের হয়ে যায়, আমি 7:30টায় বের হই। 1 সপ্তাহের মধ্যে এতটা ব্যবধান হয়ে গেছে। তা আমার কষ্টে আমি চিন্তা করলাম পরের বৃহস্পতিবারে সে বাড়িতে যাবে, আমাকে বাড়িতে রাখবে। ওই মেয়ের সাথে এইভাবে কথা হয়েছে যে আমাকে বাড়িতে রাখবে, আমাকে আর চাকরি করাবে না, বাড়িতে রেখে আসবে, ওই মেয়ের সাথে রিলেশন থাকবে।
তো কথাগুলো যে বলছে, মেয়েটা আমাকে আর কিছু বলে নাই। মেয়েটা আমাকে কিচ্ছু বলে নাই। যা আমি বলা উচিত ছিল মেয়েটা যে আপনি আমাকে আপন মনে করে ঘরে নিচ্ছেন, আপনার জামাই আমার ইজ্জতের ভাত দিছে বা আপনার জামাই এরকম করছে, কিছুই বলে নাই। পরে যখন পরের বৃহস্পতিবারে যখন ও বাড়ির যাইব কইয়া চাবি মানে মার্কেট থেকে ছুটি নিয়ে আর চলে আসছে, তো শুক্রবারে সকালে ওই ছেলেটা বৃহস্পতিবার সকালে বুধবারে চলে আসছে, বৃহস্পতিবারে বাড়ি যাইব কইয়া। তো বৃহস্পতিবারে সকালে ওই ছেলেটা ব্রাশ করতে করতে আমার বাসায় আসছে, আয়সা দেখতেছে আমার হাজবেন্ড ঘরে। এখন তো ছেলেটা অবাক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আমি তো ভাবিরে বলার জন্য আসছি, আয়সা তো দেখলাম উনি তো কালকে রাত্রে ছুটি নিয়ে আসছে, বাড়িতে চলে যাবে, বাড়িতে যাইব গিয়া। আমি তো সেই সুযোগে ভাবিকে বলার জন্য আসছিলাম। আয়সা যখন ওনাকে দেখছে, এখন ও কি দিয়ে কথা কাটাবে, ও বলতেছে যে জাহাঙ্গীর ভাই আপনি মার্কেট, কয় কি রে মজনু ভাই তুই ছেলেটার নাম ছিল মজনু, দেশের বাড়ি ছিল বরিশাল, আমার হাজবেন্ড নাম আজকে বলতেছি ও জানে। যাই হোক, ওই ছেলেটা আমাকে বলতেছে যে ভাবি ভাই আপনি মার্কেটের বাথরুমের চাবিটা নিয়েছে, টয়লেটের চাবির জন্য আসছি। ও আবার কথা কাটিয়া ও চাবিটা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর আমার হাজবেন্ড কিন্তু ও বের হওয়ার সাথে সাথে আমার হাজবেন্ড পিছন দিয়ে বের হয়ে গেছে। বের হয়ে যায় ওই ছেলেটা, আমার হাজবেন্ড ওর পথে দাঁড়িয়ে থাকে, ওই মেয়ে আসবে, আসলে ওই মেয়ের সাথে কথা বইলা পরে আসে আমার সাথে দেখা করতে ওয়ারলেস। তো আগে দিয়ে বের হয়ে যায়, ওই মেয়ের সাথে দেখা করে তারপরে আসে। তো এরকম করতেছে যে এটা তার, আমি কিছু জানি না। ওই ছেলেটা, আমি যখন দেখলাম যে আমার হাজবেন্ড 7টার দিকে বের হয়ে গেছে, আমি 7:30টার দিকে অফিসের দিকে যাচ্ছি। মাত্র অফিসে যাইতে আমার টাইম লাগে মাত্র 5 মিনিট, সেখানে আমি আধা ঘন্টা টাইম হাতে নিয়ে বের হয়ে গেছি। এখন কানতে কানতে আমি অফিসের দিকে যাচ্ছি, তো কান্না কান্না ভাব। এখন দেখতেছি ওই ছেলে ওই পথেই দাঁড়িয়ে আছে, ওর বন্ধু। এখন আমাকে অর্ধেক পথে দেখে বলতেছে ভাবি আমি গেছিলাম কিন্তু একটা কথা বলার জন্য, এখন তো দেখতেছি কথা বলতে পারলাম না, ভাইয়ের যায় পাইয়া এই জন্য কথা বলি নাই। ভাবি কিছু মনে করেন না, একটা কথা বলি, ভাইয়া কিন্তু অন্য লাইনে চলে যাচ্ছে, আপনি ওই মেয়েটারে কখনো আর বাসায় আনবেন না। আমি কি, কোন মেয়েটা? বলে আপনি গত বৃহস্পতিবারে কোন মেয়েটা বাসায় আনছিলেন, এই মেয়েটারে আর কখনো আপনার বাসায় আইনেন না। এই মেয়েটার সাথে ভাইয়ের রিলেশন কিন্তু হয়ে গেছে। ভাইয়া কথাটা যখন বলছে, মনে হয় আমি ওখানেই রাস্তায় মনে হয় আসমান ভাঙে আমার মাথায় পড়ছে। এই মেয়েটাকে আমি এত ভালো জানি, এত বিশ্বাস করি, আর আমার হাজবেন্ডকে তো আমি এরকম ভাবিই নাই। তাহলে আমার হাজবেন্ড কি করে আমার সাথে এই কাজটা করতে পারলো? তো চিন্তা করে আমি ভালো মন্দ কিচ্ছু না বলে ওনার কাছ থেকে কাহিনীগুলো সব শুনলাম। শুনে যখন ও যে এই দোকানে ওর বাড়ির একটা চাচা লাগে, ওয়ারলেস চায়ের দোকানে চাকরি করতো, ওই দোকানটা তোর আড্ডা মারতো বেশি। তো ওই দোকানের কাছে এসে আমি বললাম যে কাকা, আপনার কাকা কি এখানে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখছেন কোনোদিন? বলে না না আমি জানি না। পরে পাশের হোটেলে ছেলে বলে হ্যাঁ কাকি, সবাই তো চিন্তা দুইজনকে। হ্যাঁ কাকি, একটা মোটা করে একটা মেয়ে আছে, ওই মেয়েটার সাথে কাকারে দেখছি কয়েকদিন, এনে দাঁড়ায় কথা বলে 2-3 দিন। তো আমি সোজা অফিসে চলে গেলাম। অফিসে চলে যাইয়া আমার হাজবেন্ড কিন্তু আমার কাছ থেকে 7টার দিকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেছে বৃহস্পতিবার সকাল। আসলে কিন্তু সে বাড়িতে যাবে না, ফিরে আসবে। ওই মেয়ের আজকে আমার দিয়ে নিয়ে যাবে বাসায়। তো আমি অফিসে গেলাম, অফিসে যাই এত অবস্থা খারাপ। তো আমার ওই মেয়েটার কাছে খুব ভালো ভালো আচরণ দেখাইলাম, ব্যবহার দেখাইলাম, ওরে ডাকলাম। ডাইকে আমি বললাম যে ওই মেয়েটার নাম ছিল হনুপা। বললাম যে হনুপা তোমার বাসা কোথায়? আমি দেখলাম যে ওরে যদি আগে ঝোঁক দেই তাহলে তো ওরে পাবো না। তো ওর কাছ থেকে আগে ওর ঠিকানা নিলাম, জানলাম কোথায় থাকে, কি আসে বিষয়, জানিনা টাইনা পরে আমি বললাম যে হনুপা তুমি তো আমার বোনের মতো, আমি তোমার সাথে সবকিছু শেয়ার করছি, আমার কত কষ্টের সংসার, আমি কিভাবে সংসার করতেছি, কিভাবে আজকে এতটুকু আসছি, তো তুমি আমার এত কিছু জানা সত্ত্বে তুমি আমার সাথে এরকম করতে পারলা? কয় কি আপু, আমি তোমাকে তোমার ইজ্জত রক্ষা করার জন্য নিলাম, যে রাত্রে বেলা একা একা যাবা, আমার তোমার একটা অবিবাহিত মেয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটে, এজন্য তোমার আমি আশ্রয় দিলাম ইজ্জত রক্ষা করার জন্য। তুমি কি করে মনে করলা যে একটা স্বামী একটা স্ত্রীর কাছে সবকিছু লুকায়? কখনোই না। স্বামী স্ত্রী যতই হোক তারা আপনই। আমার হাজবেন্ড তো আমার কাছে সবকিছু বলে দিছে। তুমি আমার হাজবেন্ডকে কি কি বলছো? মানে আমার কথা হচ্ছে মেয়েটার কাছ থেকে কথা বের করার জন্য। তখন যখন কথাটা বলছি মেয়ে আমার হাত ধরে টান দিয়ে নিয়ে গেল টয়লেটে। নিয়ে টয়লেটের রুমে দাঁড়ায় দাঁড়ায় বললো যে আপা আমি আপনার স্বামীকে কিছু বলি নাই, আপনার স্বামী আমার সাথে এই আচরণ করছে, এই কথাগুলা বলছে, আমি বলি নাই। এখন আমি দেখলাম যে মেয়ের কাছ থেকে কথা শুনে চিন্তা করলাম তো মেয়ের তো দোষ নাই, মেয়ে তো নিজের ইজ্জত লুকানোর জন্য হয়তো চুপ রয়েছে। আর তারপরও বললাম যে তুমি আমার কাছে এই কথাগুলো বলা উচিত ছিল, যে আপু আপনি আমার ইজ্জত রক্ষা করার জন্য আপনার বাসা নিয়েছেন, কিন্তু দুলাভাই আমার সাথে যে আচরণটা করছে এতে আমার ইজ্জত রক্ষা না আরো ইজ্জত মারছেন, তুমি আমাকে বলা উচিত ছিল। আপা আমি বলি নাই, যাক
এই মেয়ে সেই দিন যে অফিস শেষ করলো মাসের 18 তারিখ, আর অফিসে আসে না। এখন মেয়ে দুপুরবেলা আমি লাঞ্চে নামতেছি, নিচে নামবো ওই ওর বন্ধুর কাছ থেকে আরো ভালো করে তথ্য নেওয়ার জন্য। এখন নিচে নামতেছি, চেকিন বুয়া বলতেছে যে মুক্তা তোর জামাইয়ের বিরক্ত না আর ভালো লাগে না, তোর জামাইয়ের গেড়ে এসে এত বিরক্ত করে। এই মেয়েটার সাথে যখন তার রিলেশন জড়াইছে 1 সপ্তাহের মধ্যে, বিশ্বাস করবেন না ভাই, সে আমাকে কলার হানা ধরে দিতেছে, বিস্কিটের প্যাকেট ধরে দিতেছে, চিতুল পিঠা গেটে নিয়ে 3-4টা করে দিতেছে। মানে ওই মেয়েটারে নিয়ে খাইতো জানে, তো এইভাবেই দিতেছে। তো গেটের দারোয়ানও কিন্তু অসহ্যকর হয়ে গেছে। তো আমারে বলতেছে যে তোমার জামাই গেটে দাঁড়ায় রয়েছে। তো আমি আর বুয়ার কথা বিশ্বাস করি না। আমি কি বলো, আমার জামাই তো সকালবেলা বাড়িতে গেছে, ওই সেদিনই সে তো বাড়িতে গেছে। বলে যে না বাড়িতে চায় না, তুই যা দেখ গেটে দাঁড়া রয়েছে। তো সত্যি আমি গেটে নামিয়া দেখতেছি সেই গেটের সামনে দাঁড়ানো। আমি বলতেছি তুমি না বাড়িতে গেলা? আমি স্বাভাবিকভাবে তারা বলতেছি তুমি না বাড়িতে গেলা? কয় না বাড়িতে যাই নাই, গেছি মেয়েটার আগায়া দিতে, গেছি মেয়ের লগে কথা কইতে, দেখা করতে। তার মানে কি ওই যে আমি আসার সময় ওর কাকার দোকানে জিজ্ঞেস করছি, এই কথাগুলো ওর কাকা আবার বইলা দিছে ওরে। বইলা দেয়া তো ও আমার সাথে উল্টা রিপ্লে মানে রাগ দেখাইতেছে। তো আমি ওরে এটুকুই বললাম যে গাদের কেচ্ছা কি তুমি রাস্তায় দাঁড়িয়ে তুলবা নাকি বাড়িতে বাসা যেয়ে তুলবা? যদি তুলতে চাও সম্মান বাঁচে তাহলে আমি এখানে তুলি। তুমি কি চাও? তুমি মনে করছো মেয়েটা তোমার কথা কিছু বলে না? ওই মেয়েটাই তো আমার কাছে সবকিছু বইলা দিচ্ছে। তুমি মেয়ের কি বলছো না বলছো, এখন ওর আবার উল্টা মিথ্যে কথা বলতেছি যে ও আবার সত্য কথাটা বলুক। তো যখন মেয়ের কথাগুলো বলছি তখন মানে একটা খারাপ গালি দিয়ে বলছে যে ওরে নামা, ওরে নামা। আমি জিগাই কে বলছে, ও বলছে না আমি বলছি। আমি বলছি হয়েছে, দুজনেই বলছেন, দুজনের ভালো লাগছে, দুজনেই কথা গোপন রাখার চেষ্টা করছেন। এখন যা হয়েছে হয়েছে, আপনার মতো আপনি যান, বাসায় যান, আমি অফিসে যাচ্ছি, ডিউটি শেষ হলে আসবো। বাসায় গেলাম, যায় দেখতেছি উনি চাইল ঠেল আইনা মুরগি টুরগি আইনা সব নিয়ে রেডি হয়ে বসে আছে এখন চোরের মতো। তো আমি বললাম যে আপনি যেগুলা করছেন এরপরে মনে হয় না আপনার সাথে আমার, আমি এই বিয়ের এই কত দিনের মধ্যে যে আপনার এতগুলা রিলেশন দেখলাম ধরলাম। আমি কিন্তু ভাইয়া তখন কি বলবো, আমার অনেক কষ্টের জীবনও কাটাচ্ছি, এবং কি আমার ভালো একটা পোশাকও আমি পরে কিন্তু ডিউটি করতে পারিনি। আমি পুরান কাপড় চোপড় কিনা কিন্তু আমি পরছি, দিন কাটাইছি। ও কাটাইছে, মিথ্যা কথা বলবো না। ও যেরকম কষ্ট করছে আমিও তেমনি কষ্ট করছি, একই রকম কষ্ট করছি দুজনে। পরে ভালোই কাটতেছিল ভাইয়া দিন। যাই হোক, ওই মেয়েটার সাথে যখন এরকম, তখন ওই মেয়েটাকে আমি কিভাবে ধরবো? ওই মেয়েটা তো ওই 18 তারিখ থেকে অফিসে, যখন মেয়েটাকে জানতে চাইলাম, জানানোর পর থেকে মেয়েটা আর আসে না অফিসে। তো পরের মাসে আমি 10 তারিখে ওই মেয়েটারে যেভাবে হোক নাগালপাড়ার থেকে আমি যেভাবে হোক মেয়েটারে ধরি, আনি, বাসায় আনি। তখন আমার যে যা আছে মানে ওর জ্যাঠাতো ভাইয়ের বউ আছে যে মহাখালী, আমি ওনাকে ডাকি, ওনাকে দেখাই মেয়েটারে, এবং কি বলি যে দেখেন আপনার দেবর এই কাহিনী, জিনিসটা সাক্ষী থাকেন, দেখেন প্রমাণ রাখলাম আমি। এই মানুষকে কয়বার ক্ষমা করা যায় একটা মানুষকে, দেখেন এই অবস্থা, এই কাহিনী। তখন ওই এরা আবার এই মেয়েটার কাছ থেকে ও আমার দিয়া টাকা আনাইছিল 1000। তো ওই মেয়েটা বললো যে আমার কাছ থেকে টাকা নিছে, আমার টাকাটা দিলে আমি ওনার সাথে আর কথা বলবো না। তখন আমি বললাম তুমি ওর সাথে কথা না, আমি ওনার সাথে তোমাকে বিয়ে দেব, আমি নিজে বললাম। তখন আমার হাজবেন্ড কি মনে করে, মানে রাত্রে যাওয়ার মানুষ বিকাল বেলায় বাসায় গেছে, বাসায় যায় দেখতেছে যে ওই মেয়েটারে নিয়ে আমি আমার জালের বাসায়। এখন মেয়েটার সামনে যায় ও যখন দাঁড়াইছে, আমি বলতেছি ওই যে আসছে, আমি নিজে দাঁড়িয়ে বিয়ে দিব, ও তোমার সাথে ঘর করবে, তুমি রাজি? তখন আমার জালে বলল যে প্রেম করে যে ছেলেটা বিয়ে করে আবার তোমার সাথে প্রেম করতেছে, আবার তোমার ছুঁয়ে যে আরেকজনের লগে করবে না তার কি গ্যারান্টি আছে? তো ওর পাশের রুমে আবার বরিশালের এক মহিলা ছিল, মহিলা ওই মেয়েকে অনেক ধরনের বুঝাইলো, বুঝাইয়া ঠুজায় বললো কোনো সময় আর এই লোকের পিছনে করো না। যদি শুনছি, আমার জালেও বললো যদি শুনছি ওর পিছনে তুমি আসছো তাহলে তোমার খবর আছে, আর যদি ও তোমার পিছনে যায় তুমি যে কোনো মানুষ দিয়ে মানে যা খুশি কইরো, আমগো কোনো থাকবে না। ওই মেয়েটার কাছ থেকে এইভাবে সরাইলাম ওরে। যাক, এই যে 3 নাম্বার গেল। যখন আমার মেয়ে হইলো 2004 সাল, 2001 সালে বিয়ে, 2004 সালে আমার মেয়েটা জন্মগ্রহণ করে। আমার মেয়েটা 4 সালে জন্মগ্রহণ করার পরে ওর সাথে আমার খুব ভালো সংসার চলতেছে বলতে, যেমন আমি আগে অনেক মোটামুটি যাই চলছি, এখন আমার সংসার মোটামুটি খুব ভালো চলতেছে। তখন আমি এই মেয়েটার পেটে নিয়ে ভাইয়া আমি একটা না 9 মাস চাকরি করছি। আমি মেয়েটা পেটে থাকা অবস্থায় 9 মাস চাকরি করে আমি এই পেট নিয়ে আমি আসতাম, সকালে আসতাম, দুপুরে যাইতাম, আবার রাত্রে যাইতাম, 1 মিনিট লেট করতাম না কখনো। এইভাবেই পরিশ্রম কইরা আমি অনেক কষ্টে ভাইয়া এমন দিন গেছে, আমি
এখনো মনে করি যে আমি এমন মাস গেছে, এক ভাগা গুড়া মাছ তখন 10 টাকা 5 টাকা 20 টাকা ভাগাও কিন্তু মাছ গেছে। আমি এক ভাগা গুড়া মাছ কিনে আমার খাওয়ার সামর্থ্য ছিল না। যখন আমার মেয়ে হয়েছে তখন আমি যে ভালো একটা খাবার খাবো সেটাও আমার ভাগ্যে জুটে নাই। যখন আমার মেয়েটা হওয়ার পরে আমি 10 টাকার গুড়া মাছ দিয়ে আমি 3 দিনও চালাইছি। 3 দিনও চালাইছি, 6 বেলা খাইছি। এরকম ভাবে আমি অনেক চেষ্টা করে আমার আজকের সংসারটা অনেক বড় করছিলাম। যে সংসার মনে করেন আজকে আমি কিছুই পাই নাই, তার বিনিময়ে শূন্য। তো এভাবে মেয়েটারে নিয়ে আমি যখন দেখলাম যে মেয়েটারে 1 তারিখে রিজাইন দিয়ে আসছি, ভাইয়া 21 তারিখে আমার মেয়েটা হয়েছে। আমি এই 20 দিন ভাইয়া রেস্টে ছিলাম। এই রেস্টে ছিলাম, মেয়েটার গর্ভে আসার পর থেকে 20 দিন রেস্টে ছিলাম। তো আমার বাড়িওয়ালি ডাক দিয়ে বলল, জাহাঙ্গীর, ও তো কষ্ট তো জীবনে কম করে নাই তোর সাথে বিয়ের পরে, পরের তো এই পর্যন্ত এত কষ্ট করছে, আল্লাহ না করুক ও যদি মরে যায়, ওর তো ভিতরে কষ্ট থাকবে। ও তো কইরা কইরা তোমার এই সব টাকা দিছে, তোমার একটু স্বর্ণ যদি ওরে একটু দিতা। তো ও কি মনে করে যায় আমি 6 দিনের দিনও একটা চেইন এই না, না সরি, একজোড়া কানের জিনিস 1200 টাকা দিয়ে কিনে আইনা আমারে দিল, স্বর্ণের কিনে আইনা দিছে। পরে পড়লাম ভাইয়া যখন মেয়ের বয়স 11 মাস, ওর মাকে ফোন দিল যে মেয়ে হয়েছে। ওর মা খুব রাগ, মেয়ে হয়েছে বলে আসবে না, এরা খুব রাগ। তো ও খুব আনন্দিত, ওর কথা হয়েছে অন্ধকারে আল্লাহ পাক যা দিছে তাই আমার শুক্রিয়া, মেয়ে হোক আর ছেলে হোক এটাই আমার বহুত কিছু, কেউ হাতে ধরে বানিয়ে আনতে পারে না। তো ও খুশি। ওর মা আসলো, বিশ্বাস করবেন না, ওর মা আমার শাশুড়ি, আমি চাই নাই মঞ্চে বসে তাকে ছোট করি, কিন্তু আমি কখনই ওকে আমার শাশুড়ির মতো করে দেখি নাই। ওনাকে আমি এরকম কোনো আচরণ করি নাই যে কখনোই আমার সাথে সে খারাপ আচরণ করুক। আমি তার সাথে মায়ের মতো আচরণ করছি। আমার মেয়েটা হাউস করে, সে আজ থেকে 16 বছর আগের কথা, এখনো আমার শাশুড়ি যতটুকু নিজের মতো করে চলতে পারে তখন আরো ভালো চলতে পারতো। সে আসতো, তার পরের কাপড়টাই হাউস ঘরের মেয়েটার রেখে আমি হাউস ঘরে তার পরের কাপড়টা পর্যন্ত আমি ধুয়ে দিছি। তার 1 গ্লাস পানি ঢাইলা কখনো খাড়াতে নাইমা আমি খাইতে দেই নাই। আমি 16 বছর তার ছেলের ঘর করছি ঠিক, কোনোদিনও তার এরকম কোনো অর্ডার দিয়ে আমি বলি না যে মা এই কাজটা করেন। তো আমার সেই শাশুড়ি বউ হিসেবে কখনোই গ্রহণ করে নাই। ছেলে নিজের মতো করে বিয়ে করছে বলে তার 2টা ছেলে 2টা মেয়ে। তো 2টা ছেলের বউরেই সে ভালো জানে না, যেটা সত্যি কথা, মন থেকেই সে ভালো জানে না, কিন্তু 2টা ছেলে তাকে আত্মবিশ্বাসের চেয়েও বেশি ভালো জানে, বেশি মানে। মার কথায় সে তারা বউ 100 বার বিদায় করতে পারবো, মায়ের কথায় উঠতে বসতে পারবো। তবে আমার হাজবেন্ডের চেয়েও বেশি আমার দেবর মাকে খুব ভক্ত। তো আমার হাজবেন্ডের তাও একটু একটু মানে আগে বেশি ছিল, তারপরে একটু একটু মায়া মার প্রতি কমছে, কিছুকার কিছু আচরণে তার মায়ের দেখা। তো এরকম যখন আমার শাশুড়ি আসলো, থাকলো, থাকে, আসে, থাকে, কখনোই আমার শাশুড়ির সাথে কোনো সময় আমি কোনো খারাপ আচরণ করি নাই। জানি না তারা যদি সেটা বলে, বলছেও, আমার শাশুড়ি বলছে এই যে এত করছি এটাতে আমার আরো কিছু হয় নাই, বরঞ্চ বদনাম হয়েছে। আমার ননসের জামাই, একটা ননসের জামাই আছে বড়, আমাদের ওদের ফ্যামিলির মধ্যে আমার ওই ননসের জামাইটা আমাকে খুব ভালো জানতো, সেটা সত্যি কথা। আমার ওই ননসের জামাইটা আমাকে সবসময় ম্যাডাম করে ডাকতো, বলতো, খুবই ভালো জানতো। তো ওদের ফ্যামিলির মধ্যে আমি একটা সম্মান জিনিস, যে ঘরের বড় বউ হিসাবে, ভাইয়ের মধ্যে ওই বড় ছিল, বড় বউ হিসাবে একটা সম্মান আমি পাইনি, যেটা আমার শাশুড়ি সরাসরি বলতো আমি বউ বিল্লা মানি না, কখনো মানবো না। এক কথাই আমি বলছি মানা লাগবে না, আপনি আছেন কয়দিন, বাঁচবেন কয়দিন, যে কদিন আছেন। ছেলেরা যে এখনো মা আপনাকে মার মতো করে এখনো ভালোবাসে, এটা আপনি শুকুর বেচেন। এখনকার যুগে আজকে বিয়ে করলে কালকে ছেলেরা মা চিনে না, আর আপনার ছেলেরা 2 ছেলেই এখনো মা ছাড়া বুঝে না, এতে আপনি শুকুর বেচেন, অন্য কিছু চাইতে যেন না। অনেক ভালো জানে, আমরাও চাই যে আপনি ভালো থাকেন। যাই হোক, এক পর্যায়ে এভাবে চলতে চলতে আমার একটা ছোট ভাই মহাখালী, এখন বর্তমান আপনার ঢাকা শহরে, এটা কি অফিস আমি বলতে পারবো না, কিন্তু একটা বুটিক্স কোম্পানিতে আপনার টেলারি কাজ এখন বর্তমান করে। তো ভালো করে একটা ব্লাউজ সেলাই ও শিখাচ্ছে, ঢাকা আসে নাই। সে 2004 সালে ঢাকা আসলো, 2004 সালে আসলো, আর আমি তারে একটা দোকান দেখাই দিলাম, দোকানে থাকতেছে বা ওখানে কাজ করতেছে। ভাইয়া বিশ্বাস করবে না, মঙ্গলবারে আমার ভাইটা আসছে, আমার ভাইটার আমি মঙ্গলবারে কাজে ধরাইয়া দিছি, বৃহস্পতিবারে সে বিল পাইছে 250 টাকা, পুরা টাকাটা নিয়ে বৃহস্পতিবারের
2 দিন 2.5 দিনের খাবার টাকাটা আমার নিয়ে দিয়ে দিছে। তারপরে যখন আমার মেয়েটা 8 মাস বয়স, তখন আমার বাসা নিয়ে এসেছিল এই বাড্ডা, এই গুদারাঘাট। বাড্ডা গুদারাঘাট যখন আমার মেয়েটার বয়স 8 মাস, তখনও আমার হাজবেন্ডের চাকরি নাই। তখন আমি চাকরির জন্য আপনার এই তালতলা দিয়া এদিক দিয়ে বের হইতাম। আমি সেই নাবিস্কু দুনিয়াধারী ঘুরা এই মেয়েটা, কোলের মেয়েটা আমি নিয়ে তার কাছে থুইয়া ঘরে আমি চাকরি খুঁজতাম। আমি চেয়ারম্যান বাড়ির থেকে ধরে এই ইয়েতে হাঁটতে হাঁটতে আমি চেয়ারম্যান বাড়ি পর্যন্ত চাকরি খুঁজতাম, কোথাও চাকরি পাইতাম না। আমি হেল্পার, চাকরি পাইতাম না। কারণ চাকরি মেয়ের হওয়ার পরে আমি অপারেটর কাজ করি না। এখন যদি আমি অপারেটরে ঢুকি তাহলে আমার নাইটও হইতে পারে। এটা হচ্ছে ফিনিশিং এর অপারেটারি, ফিনিশিং এর কাজ হচ্ছে নাইট হইতে পারে। তা আমি বাচ্চা তুই এত নাইট করতে পারবো না। তা আমার চিন্তাধারা হয়েছে আমি হেল্পারিতে ঢুকবো, সুইনে হেল্পারিতে ঢুকবো। তো এইভাবে চাকরি খুঁজতে খুঁজতে চাকরি পাই না। ফার্স্টে এখান থেকে 2 মাস পরে চাকরি রুম ছাইরা দিয়ে আমি আবার মহাখালী চলে গেলাম। ও চাকরি পাইছি, অলওয়েজ বসে একটা চাকরি পাইছি হেল্পারিতে। চাকরি পাইছি। আর আমার হাজবেন্ডের মেয়ে তখন 8 মাস বয়স, 10 মাস বয়স, তখন আমার হাজবেন্ড এই ইয়েতে গুদারাঘাটেতে আমার মেয়েটারে কোলে করে হাইটে মহাখালী অলওয়েজ নিয়ে যেত। লাঞ্চের টাইমে 12টার দিকে রওনা দিয়ে যাইতো। 1টার দিকে লাঞ্চের টাইমে আমি বের হইয়া ওর ওই যে কাকা পরিচিত চায়ের দোকান, সেই দোকানের পিছনে বসে মেয়ের দুধ খাওয়াইয়া আবার দিয়ে আবার অফিসে আমি যাইতাম। কিন্তু ওনার চাকরি নাই, আমি চাকরি নিছি ছোট লেদা বাচ্চা থুইয়া। এরকম করে যখন 2 মাস গেল, তখন আমার মেয়েটা রক্তামশ হয়ে গেছে। এই যে বর্তমান যে মেয়েটা রক্তামশ হইয়া মানে সারাদিনের তাতাই না দুধ খাইয়া মেয়েটা এরকম হয়ে গেছে। তখন আমি খাইয়া কঙ্কালের মতো হয়ে গেছি। তো আমার ছোট বোন আছে, ক্লাস 7 এর পরীক্ষা দিয়ে ও আবার ঢাকা আসছে বেড়াইতে আমার বাসায়। আয়সা যখন আমার এই অবস্থা দেখছে, তখন দেখে কয়, আরে আল্লাহ, আপনার তো বিছনায় শুলে আপনারা দেখাই যায় না, আপনি এই অবস্থা হয়ে গেছেন। আর এই অবস্থার দুধ মাইয়ারে খাওয়াইয়া মাইও মেরা লাইতেছেন। এক কাজ করেন, আপনি আমার গার্মেন্টসের গেট চিনিয়ে দেন। ভাইয়া আমাদের গোষ্ঠীর মধ্যে কেউ গার্মেন্টসে কোনো চাকরি করে না কোনো মেয়ে। তো ও গার্মেন্টসের গেট চিনিয়ে দিতে বললো, আর আমি গার্মেন্টসের গেট চিনিয়ে দিতে গেলাম। ওরে ও বই না আমার গার্মেন্টসে ঢুকলো। আমি বললো যে আপনি এই মেয়ের বাসায় পালেন, আমি গার্মেন্টস করে চাকরি করে আইনা টাকা দিব। এই আমার বোনের লাইফ নষ্ট, এই যে এখান থেকেই আমার বোনটার চাকরিতে ঢুকলো। 1 বছরের মাথায় আমার বোনটা অপারেটর হইলো। আমার বোনে মাসে মাসে 3,000 টাকা করে, 2,500 টাকা করে, প্রথম 2,500 দিছে, পরে 3,000 টাকা করে দিতেছে। আমার ভাইটা খাইতেছে, সপ্তাহে টাকা দিতেছে। মানে খুব ভালো, এখন একটু সচ্ছল চলা শুরু হইলো আমার। ও এই জিনিসগুলো মানে আমার আপনজন কাছে রাখাটা এটা ও পছন্দ করতো না, ও পছন্দ করতো না। কিন্তু আমি দেখতেছি যে ওরা পাশে থাকলে আমার একটু ভালো চলতে ভালো হইতেছে। তো ও পছন্দ না করলে এডি নিয়ে আমার সাথে ও পিছনে পিছনে যা করতো, ভাই বোনের সামনে বলতে পারতাম না, বললে ভাই বোনের মনে কষ্ট হবে। আমার কথা হয়েছে ওর সাথে পিছনে যুদ্ধ করতাম। ওরা তো টাকা ছাড়া খায় না, ও তো টাকা দিয়ে খাচ্ছে। তাহলে তোমার খারাপ কোথায়, আপত্তিটা কোথায় যে তারা এখানে থাকলে? সে আমার ভাই বোন দুটার আলাদা পর্যন্ত করে দিল। আলাদা 2 ভাই বোনে আলাদা পাশের রুমে থাইকা রান্না করে খাইতেছে। কি কষ্ট লাগতেছে, এত খারাপ আচরণ, খারাপ ব্যবহার দেখাইছে একদিন তাদের সামনে। তখন বাধ্য হয়ে আমার ভাই আমার বোন নিয়ে আলাদা রুমে ভাড়া নিল, আলাদা রুমে থাকতেছে, খাইতেছে। এইভাবে আমি আবার কষ্ট করে চলতেছি। ভাই বিশ্বাস করবে না, যখনই আমার মেয়েটার এই অবস্থা, আমার বোনে চাকরি করতেছে, তখন আমি বাসায় বসে আবার এইভাবেও থাকি নাই। আমি বাড়িওয়ালার ঘরে বসে কাজ করতাম। আমার বাড়িওয়ালা খুবই একটা ভালো মানুষ ছিল, এখনো আছে। যেখানে এই 16 বছর আমি একই বাসায় ছিলাম। তো আমার এই বাড়িওয়ালা আমাকে মেয়ের মতো জানতো, এবং কি মেয়েই পরিচয় দিত, সবার কাছে মেয়েই পরিচয় দিত। তার যত আত্মীয় স্বজন আসতো মেয়ে পরিচয় দিত, আমার বড় মেয়ে। তো তাদের কাছে আমি অনেক ভালোবাসা পাইছি ভাইয়া, যে ভালোবাসা আমি রাখতে পারি নাই আজকে আমার হাজবেন্ডের জন্য, আর আমার একটা কলঙ্কিত একটা চিহ্নের জন্য। তো ওদের কাছে আমি সব সময় ভালোই ছিলাম। তো যখন যেটার জন্য ডাক দিত তখন সেখানেই যাইতাম, সেটাই করে দিতাম, খুবই ভালো জানতো। তো ও আবার এই জিনিসগুলো পছন্দ করতো না, কাউকে একটা জিনিস দেওয়া অথবা কারোর সাথে ভালো মিশা, এই জিনিসগুলো ও পছন্দ করতো না। ও বাহে ডাকছে মানে বাড়িওয়ালার বলতো, বাপে ডাকছে, যা একটা কিছু রান্না করলে যা মারে দিয়ে গা, মারে দিবি না, মারে দিয়ে গা, মানে এরকম করে মানে আমার সাথে ইঙ্গিত করে কথা বলতো। যাই হোক, ভাই বোন এইভাবে চলতেছে চলতেছে, লাস্টে আবারও ভাই বোন ছেলে মেয়ে, আমার ছেলেটা কান্না করতেছে, আন্টি দূরে গেছে গা, আমরা ভাল লাগে না, আন্টি ছাড়া আমরা থাকতাম না। তো কান্নাকাটি করে, তা আবার ছেলে মেয়ের জন্য আবার আমার ভাই বোনের আবার এক জায়গায় করি, এরকম করে করে কয়েকবার আমি আনছি আমার সাথে। তখন আমার ভাইটা যে টেলারি কাজ করতো, ওই দোকান থেকে 2টা বন্ধু, 2টা লোক, ওই মাস্টার খাওয়ার জোগাড় করে দিল আমারে, যে খাওয়াইলে আমার টাকাটা আসবে।
তো আমি ওদের এই যে এই মেয়েটা ছোটবেলা ছোট রাইখা আমি এক দিক দিয়ে খাতা সেলাই করতেছি, অন্য মানুষের খাতা সেলাই করতেছি, অন্য দিক দিয়ে 2টা লোক খাওয়াইতেছি, এদিক দিয়ে দেখা গেছে একজনের একটা বাচ্চা রাখতেছি সকাল 8টার থেকে বিকাল 3টা পর্যন্ত আমাকে 1500 টাকা দিচ্ছে মাসে, আমি এই বাচ্চাটা রাখতেছি, এদিক দিয়ে বাজার করতেছি। তবে ভাই একটা জিনিস, সে আমার ভালোবাসতো ঠিকই, কিন্তু আমি 16 বছর তার সাথে 17 বছর ঘর করছি, কোনোদিন তারে দিয়ে আমি একটা বাজার খাইতে পারি নাই ভাই। কোনোদিন আমি যত যত কিছুই করি, সংসারের যত ভার যত কিছুই সব আমার নিজের নিজের হাতে করতে হবে। সে ওই যে অফিস যাবে, অফিস থেকে আইসা চেয়ারে বসবে আর এই যে মোবাইল চ্যাটিং করতে শুরু করবে, তাও ফোন আপনার যখন 2001 সাল কারো হাতে ফোন নাই তখনও তার হাতে ফোন, আইজও তার হাতে 3টা ফোন, আজও তার হাতে 3টা ফোন, তার নিম্নে 7-8টা সিম, তার সিমের কোনো শেষ নাই। তবে তার সিমে বা তার মোবাইলে কখনো আমি হাত দিতে পারতাম না। তো আমি তো একটু মুরুক্ষ টাইপের, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ি না একটা মেয়ে। তো ও ইংলিশে ভালো জানে, ও মেট্রিক পরীক্ষা দেয় নাই, আর আমি ক্লাস 5 পর্যন্ত পড়ি না। ও মনে করেন যার নাম যেটা তা ছাড়া অন্য নাম দিয়ে নাম্বার সেভ করে রাখতো, বা ফোন আসলে কেউ ধরতে পারতো না ওর ফোন, বা ও কি সেটিং করে ওর পাশে দাঁড়ানো যেত না। যাই হোক ভাই, হঠাৎ করে 2016 সালে ও টাচ মোবাইল কিনে। 2016 সালে টাচ মোবাইল কিনে আমাকে ফেসবুক ওই নিজে চালু করলো, ইমো চালু করলো, এগুলো চালু টালু করে আমার দেখে। আমি কিচ্ছু কিন্তু ভাইয়া বুঝতামই না যে ফেসবুক কাকে বলে বা ইমো কাকে বলে, কিভাবে চালাইতে হয় কি, এসব কিছুই আমি বুঝি নাই, যেটা সত্যি কথা। তখন এইভাবে শিখাইতেছে হঠাৎ করে একদিন কয়েক মাস পরেই মানে সেটটা নিয়ে আমি বাজারে গেছি। বাজার থেকে আসার পথে আমার ছেলেটারে নিয়ে 3টা চক্রের মানে হাতে পড়লাম। ওরা ডাক দিয়ে আমাকে কিছু সাহায্য করার কথা বইলে আমার হাতে একটা পোটলা ধরাইলো, ধরানোর পর আমার হাতের মোবাইল সোবাইল টাকা নিয়ে গেল। কিন্তু আমার হাজবেন্ড তা বিশ্বাস করলো না। আমার হাজবেন্ড বললো কি কোন প্রেমিকরে দিয়ে আসছে ডাইরেক্ট। তো আমার ছেলে বললো যে আব্বু তুমি এমন করে কথা বললে না, আমি তো আম্মুর সাথে ছিলাম, আমি তো দেখছি ছেলেগুলারে এরকম এরকম করে আম্মার এডি কয়ে কয়ে নিতে নিতে আম্মুর অদ্দূর পর্যন্ত নিয়ে পরে আম্মুর হাতে এটা দিয়ে পরে মোবাইলটা নিয়ে গেল গা। যাই হোক ভাইয়া, এইভাবে করতে হতে 2016 সালে হঠাৎ করে আমার সেই বাড়িওয়ালা ছেলে আমাকে একটা চাকরি দিল। সে মেডিকেল কলেজে চাকরি করে, আপনার টেকনোশিয়াল বিভাগে, তো ল্যাবে। তো ও আমাকে একটা চাকরি নিয়ে দিল আপনার মেডিকেল কলেজে, এটা আপনার মহাখালী। তো মেডিকেলের কলেজের নাম কি আমি বলতে পারবো? আপনি এটা আপনার আয়শা মেমোরিয়াল ইউনিভার্সিটি মেডিকেল কলেজ। তো কলেজে আমাকে নিয়ে একটা চাকরি দিল। আমি বললাম যে ভাই আমি এর মধ্যে 8 মাস, ভাইয়া 16 বছরের মধ্যে 17 বছরের মধ্যে তার সাথে সংসার অবস্থা আমি 8 মাস বৈশা খাইছি। এছাড়া কোনোদিনও আমি বৈশা খাই নাই, বা আমি কোনোদিনও আজেরা খাই নাই। আমি খুব ভালো চলছি, দেখছি আমার পরিশ্রমের মাঝখানে যদি আমার সংসারটা ভালো থাকে, ভালো চলতেছে, আমি ইনকাম করতেছি ভালোই, এর মধ্যে দিয়ে যে আমি সংসার চালাইতেছি, সে টাকা ইনকাম কত করতেছে, কয় টাকা সে আনতেছে, কয় টাকা বেতন তার, ভাইয়া এগুলো কখনোই সে বলতো না। সত্য কথা কখনোই বলতো না। আজকে আমার মেয়েটার সাথে আছে, আমার মেয়েটা বলতে পারবে, কখনোই সে সত্য কথা বলতো না। হঠাৎ করে একদিন সে অ্যাকাউন্টে তার বাড়িতে ডিপিএস করছে, ডিপিএস এতে বোনাস আসবে 5,000 টাকা, তার অ্যাকাউন্টে আসছে কিনা দেখতে গেছে এই ওয়ারলেস গেট। দেখতে যাইয়া দেখতেছে ভাইয়া ওর 30,000 টাকার সাথে 1.5 কোটি টাকা আইসা যোগ হয়ে আছে। তো যখন ও চেক বই তুলতে গেছে তখন ওই কম্পিউটার টিপতেছে, আর মহিলা ওনার মুখের দিকে তাকাচ্ছে আর কম্পিউটারের দিকে তাকাচ্ছে, যে এত টাকা এই লোকের, মানে দেখতে তো একটা সাধারণ মানুষ দেখা যাচ্ছে, এই লোকের এত টাকা জমে আছে, টাকা তুলে না কেন? আসলে কিন্তু ওর টাকা না। তো ওরে বলতেছে আপনি টাকা তুলেন না কেন, আপনার এত টাকা? বলে কত টাকা? আমার টাকা তো এই, আমি এত টাকা তো কই থেকে রাখবো। ও আবার সত্য কথাই বলছে। ও আবার এরকম টাইপের ছিল, কারোর থেকে 2 টাকা মাইরা খাওয়ার মতো ছিল না, এদিক দিয়ে সৎ ছিল। তো বলতেছে কত টাকা? বলে যে আপনার এখানে তো প্রায় 2 কোটি টাকার মতো আছে। বলে কি বলেন, খাই সাধারণ গার্মেন্টসে চাকরি করে, আমার এত টাকা এত না, আমার টাকা হইছে এত, আর এত টাকা 5,000 টাকা আসার আছে, ওটা আসছে কিনা দেখার জন্য আসছিলাম। তখন আর ওকে চেক বই দিল না, বললো যে আপনি চেক বই পড়ে নেন, আমরা এটা ঠিক করে নিই আগে। এটা যে কোনো শেয়ারের ব্যবসার টাকাটা আর কি ভুল নাম্বারে ওর সাথে যোগ হয়ে গেছে। তো আমার পাশের যে রুমের পাশের রুমের পরিচিত লোকের পরিচয় আয়া যে সে টাকাটা এখানে অ্যাকাউন্ট করছে, সেই লোকে যাইয়া বাসায় মাথায় হাত দিয়ে পড়ছে, বলতেছে সুইটির আব্বু আজকে কি করলো? তো আমি বলি যে কি, আমি কিন্তু ভাইয়া জানিও না এই অ্যাকাউন্ট আছে তার।
বলতেছে চুইটির আব্বু আজকে এতগুলা টাকা ছাইরা দিয়ে আসলো, জীবনের লাখ কি হইতো বিল্লা, এখন টাকাগুলা তুইলা যদি কোনো একটা কাজে লাগাইয়া পরে কিস্তি হিসাবে দিয়ে দিলেও কিন্তু সমস্যা ছিল না, কিন্তু আপনাদের অবস্থাটা ঘুরে যেত। আমি হলে কিন্তু এটা করতাম না। সে কিন্তু সত্য কথা বলে দিছে। তো ওইটাগুলো আমি এরকম হারাম খাইতে চাই না। মানুষের টাকা আমি মিথ্যা কথা কইয়া খামু কেন, আজকে খামু কালকে আমার আর এখান দিয়ে আর চেয়ে বেশি নাইমা দিব। তোর সাথে সাথে ব্যাংকের থেকে লোক ওর পিছে পিছে বাড়িতে বাসায় গেল যে আসলে কি এই লোক সত্য বলে না মিথ্যে বলা, এ কি টাউট না রংবাজ না বাটপাল, জিনিসটা যাচাই করার জন্য আমার বাসা পর্যন্ত মানুষ গেল। সেদিন জানতেছি যে তার একটা বীমা আছে, একটা অ্যাকাউন্ট আছে, একটা ডিপিএস আছে। ভাই এরকম নিম্নে 4-5টা বের হইলো। তো ও কখনোই কাউকেই ওর আপনজন হোক আর আমার আপনজন হোক কেউ 2 টাকা চাইলো একটাই শব্দ ছিল নাই, নাই। কিন্তু সে ওই কিভাবে লুকাইয়া রাখতো বিল্লা তারটা সেই বুঝে। যাই হোক এইভাবে এইভাবে সে রাখতো। আর ওই যে আমি সংসার চালাই, আমার সংসারে তার চাইরা নাও লাগতেছে না, বরঞ্চ আমি ছেলে মেয়ের কিছু খরচ দিতে পারতাছি, ছেলে মেয়ের খরচ চালাইতে পারতাছি, সেই স্কুলের বেতনটা দিতেছে, ঘর ভাড়াটা দিতেছে, আর সব পুণ্য আমার উপরে। ভাই আমার জন্য আমি নিজে কিছুই করি নাই। আমি বাড়িওয়ালার ঘরে কাজ করছি, সেখানে আমি কিছু টাকা পাইতাম। আমি মানুষের খাতা সেলাই করছি, সেখানে কিছু টাকা পাইতাম। আমি মনে করেন একটা বাচ্চা রাখছি, সেখানে কিছু টাকা পাইতাম। আমি মনে করেন ওই লোক খাওয়াইতেছি, সেই টাকাগুলা মানে সম্পূর্ণ মিলিয়ে জিলিয়ে খুব আমোদের চলছি। আমার কথা হচ্ছে একটাই, হাজবেন্ড যদি জমায় সেটা তো আমারই থাকবে, জমাইতেছে জমাক, সেটা তো আমার সংসারেই থাকবে। আমি এদিক দিয়ে খরচ করতেছি, ওদিক দিয়ে জমাইতেছে, একই তো কথা। তো ও বলতো তো এটাকে আমি কোথাও নিয়ে যাবো, এটা থাকলে তো আমগুই থাকবো। কথা বুঝছেন? আমি আর এগুলা চিন্তা করতাম না যে কোনোদিন আমার লাইফে যদি এরকম কিছু আসে আমি তো শূন্য। তো আমাকে একটা ডিপিএস করে দিছিল 500 টাকা মাসে। তো 16 সালে যখন আমায় আর বাড়িওয়ালা ছেলে আমাকে চাকরিটা নিয়ে দেয়, চাকরিটা করতে থাকি ভাইয়া একটানা 2.5 বছর। চাকরিটা খুব ভালোই যাচ্ছিল, ভালো পজিশনে। আমার ক্লিনারের থেকে আমি ভাইস প্রিন্সিপালের খুব একটা আদরের একটা মেয়ে হয়ে গেছিলাম। ভাইস প্রিন্সিপাল স্যার আমাকে খুব ফিউনের মতো কাজ করাইছে, আমার ক্লিনারি কাজ করতে দেয় না, খুব মানে মায়া করতো। প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাকে এত আদর করতো, বিশ্বাস করবে না স্যার। ভাইয়া নিচে যদি থাকতাম আমার 5 তলায় ডেকে নিয়ে যেত, মুক্তা তোমার হাতের একটু লেবু চা খুব মজা, তোমাকে চা বানিয়ে দিবা, তোমার হাতের কফিটা খুবই ভালো লাগে, এক কাপ কফি বানিয়ে দিবা। তো এত ভালোবাসতো। তো স্যার ম্যাডামদের সবাই নাম্বার আমার ফোন ভরা। তো এক পর্যায়ে ও যখন আমার টাচ মোবাইল কিনা দিয়ে এগুলা চিনাইলো, তো স্যারদের চা বানানো আর শুধুমাত্র ভাইয়া এরকম চেয়ারে বসে থাকা আমার। তো স্যারদের রুমে আপনার ওয়াইফাই আছে। তো আমি ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে আমি ফেসবুক চালাই, মেসেঞ্জার চালাই, মেসেঞ্জার অফ করে দিছি। ফেসবুক চালাই, ইমো চালাই, এরকম চালাই, টিপি, সময় কাটান এগুলো বড়। আমার সংসারটা এত পরিশ্রম করে আমি আজকে এইখানে আইনা তুলছি, এখানে আমার সংসারটার মধ্যে নাই এমন কোনো জিনিস নাই। তো আমি কেন অন্যজনের হাত ধরবো? হয়তো জাস্ট কারোর সাথে বন্ধুত্ব, সময় কাটানো, কথা বলা, এটা স্বাভাবিক হইতে পারে। তো আমার যখন ফেসবুক ইউজ করার জন্য দিল, ভাইয়া বিশ্বাস করবেন আমার একটা প্রশ্ন, কেউ যদি আমাকে হাই লিখতো, এই হাই শব্দটা আমি বুঝতাম না ইংলিশে। আমি বলতাম দেখো তো কি লেখছে, পরে বুঝতে পারছি, যখন শব্দটা চিনছি তখন বুঝতে পারছি। কি লেখছে, বলছে যে লেখছে হাই লেখছে, তুমি আবার বাই লেখো। ও আবার শিখাই দিত। আমি বলতাম আমি তো পারি না। তো আমি আবার, ও হাসতো আমাকে নিয়ে, যে আমি বাংলায় লিখতে বললে ও হাসতো। আমি বলি যে আমি বাংলায় লিখি, বাংলায় লিখেন। তো যেই আমার সাথে সেট করতো আমি বলতাম বাংলায় লিখেন, তো এর নিয়ে ও হাসতো, আমি ইংলিশ বুঝি না বলে। তো আমার মেয়েও বলতো, আমার মেয়েরা বলতাম দেখতো কি লেখছে, যার সাথেই সেট করছি, যার সাথেই কথা বলছি, যার সাথেই যায় করছি, মনে করেন ও আমার ও জানতো, এবং কি আমার মেয়ে জানতো, দেখতো, এটাই। তো হঠাৎ করে এক সময় আমার ফোনে একটা মেসেজ মেসেজ একজনের সাথে করতে করতে, ছেলেটার বাড়ি হয়েছে আপনার ময়মনসিং, ময়মনসিং এর ওদিকে, আর ছেলেটা থাকতো সিলেটে, যেটা সত্য কথা, যেটা সূত্র আমি মেনটাই বলি, এখন অনেক কিছু বলা। তো ওই ছেলেটার সাথে 2-3 দিন সেট করার পরে একদিন ইমুতে কথা হয়েছে, অডিওতে কথা হওয়ার পরে মেসেঞ্জারে কথা হয়েছে, কথা হওয়ার পরে কথা 2-3 দিন কথা বলছে। বলতেছে যে আপু আমার তো বোন নাই, মানে ওর 5 ভাই, ওরা 5 ভাইয়ের মধ্যে একটা বোন ছিল মেজু। মেজু বোনটা বিয়ের পরে 1 বছর পরে ছেলেটার বোনটা মারা গেছে, বিয়ের 1 বছর পরে জন্ডিসে মারা গেছে। তো খুবই আদরের একটা বোন ছিল, আর ভাইটা খুব মহব্বত করতো বোনকে। তো ওর বোন নাই,
বোন নাই বলতে ও আমার এইভাবে মানে কথা বলতো। তাই আমি বলতাম যে, "দেখো ভাইয়া, আমার সাথে কথা বললে আমার হাসব্যান্ড" যখন আস্তে, আস্তে সেট করা শিখলাম যে বাংলা এর সাথে সেট করা, সময় কাটানো এটা যখন শিখলাম, তখন আমার হাসব্যান্ডে কেমন জানি একটু পল্টি খাওয়া শিখলো যে সন্দেহ। একটা বাটন সেট যখন চালাইছি আপনার ২০০৪ সালে, তখনও সে একটা সন্দেহ যোগায়া আমার ২ কাকা ডাইকা আমার কাকা ঘরে দিয়া মানে তার ছোট ভাই আমার সাথে ঢাকা আসলো কেন? সেই নিয়ে সে সন্দেহ করছে। তার ভাইয়ের সাথে আমাকে সন্দেহ করছে। সন্দেহ কইরা তার ভাইটা কান্না করছে আর ভাতের প্লেটে চোখের পানিগুলা পালাইছে আর আমার ঘরে বইসা খাইছে। যে আমি আসাতে সে মার সাথে কথা এমনভাবে বলছে যে পুরাই সন্দেহ কইরা আমারও অনেক ধরনের আচরণ কথাবার্তা শুনাইছে। ওর ভাইটা কাজ ছিল না বলে আমার সাথে আসছে ঢাকা। আইসা ২ দিন বেড়াইতেছে ভাইয়ের বাসায়। ও আসে নাই কখনো। তারপরও ভাইয়ের সাথেও মাইন্ড করছে। ভাইয়া কি বলবো? আসলে কি, ও মানুষ ভালো ছিল। ওর ভিতরটা নোংরা ছিল। ওর ভিতরটা এরকম নোংরা ছিল, ও নিজে ভালো না বইলা ও আরেকজনকেও কখনোই বিশ্বাস করতে পারত না। বিশ্বাস করতে পারত না এর জন্য যে ও আমাকে সবসময় বিয়ের পর থেকেই ওই যে বললাম না, যখন ওরা একের পর ৩-৪ টা কাহিনী ধরলাম ওর, ধরার পরেই ও মনে করেন আমাকে সন্দেহ করা শুরু করলো। যে ওকে যে কথাগুলো হ্যারাস করে বলি জিনিসগুলা ধরার পরে, তখন ও চাইতেছে যে আমাকে কিভাবে ও হ্যারাস করবে। ওই পথটা খুঁজছিল। যখন ও আমার শ্বশুর ২০০৮ সালে মারা যায়, আমার মেয়েটার বয়স ৪ বছর। তখন ওই মেয়েটার সাথে একটা মেয়ের সাথে তার রিলেশন ৯ মাস ধরে। ভাইয়া আমি বলতে পারবো না। ওই ৩ টা মেয়ের সাথে পরে এটা শেষটা এটা। এই মেয়ের সাথে রিলেশন ৯ মাস ধরে, আমি জানি না। তো একদিন হঠাৎ করে এটা হইছে আপনার ২০০০ কত ৮ সালের কথা। তো ওর একদিন গোসল করতেছে বন্ধের দিন। ফোনটা ঘরে থেকে গোসল করতেছে, এই টাইমে ফোনটা দিছে মেয়ে। ফোনটা রিসিভ করছি আমি। ফোনটা রিসিভ করছি বলতেছে, "জাহাঙ্গীর ভাই কই?" আমাকে, "তুমি কে?" "আমি কে? জাহাঙ্গীর ভাই চিনে। আপনি কে?" তা আমি বললাম যে, "আমি জাহাঙ্গীরের পাশের রুমের এক ভাবি, আমার রুমে ফোন চার্জ দিছে।" দেখলাম যে মিথ্যে কথা না বললে তো সত্য কথা পাবো না। তো আমি আবার চালাকি করে মিথ্যে কথাটাই বলছি যে, "হ্যাঁ ভাবি লাগি।" একথা বলাতে মেয়ে বলল যে, "হ্যাঁ আমার ভাই লাগে।" "কেমন ভাই লাগে?" "আমরা ভাই বোন রাখছি।" আমি, কতদিন?" "অনেক দিন।" এটা শুনতে দেরি আছে ভাইয়া, গোসলখানাতে সে ভিজা কাপড়ে দৌড়িয়ে যায়, আমার ফোনটা হাতের টান দিয়ে ওর নিয়ে একবার আচার দিয়ে গুঁড়া করে ফেলছে। আমি ফোনটা রিসিভ করলাম কেন? তো ওই মেয়ের সাথে সে পরিচয় দিছে, তখন তার একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স ৩.৫ মাস আর মেয়েটার বয়স ৪ বছর। মেয়েটারে বলে তো ওই মেয়েটারে বলছে সে মেস রুমে থাকে, মেসে থাকে, দুপুরে এলে রুটি কলা খায়, মানে এইভাবে। সে স্বীকার করে নাই বিয়ে করছে, অথচ কিন্তু ২ টা ছেলে মেয়ে আছে তার। তো মেয়েটা যেভাবে বলছে মেয়েটার সাথে এভাবে রিলেশন করতেছে, তখন আমি চিন্তা করলাম যে এ তো অনেক কিছু করছে, এরা আর ক্ষমা করা যাবে না। তখন আমি বললাম যে ওর ভাবিরে জানাইলাম কথাগুলা, জানাই আমি ডাইরেক্ট এমন নিলাম। আমি বলছি আমি ফ্যানের সাথে ডাইরেক্ট কোলনা ঝুলাই গলার মধ্যে প্যাঁচ দিয়েছি। আমি এক্ষণ মরবো, ১ ঘন্টার মধ্যে আমি ওই মেয়েকে আমার সামনে দেখতে চাই। এই মেয়েকে তোমার সাথে রিলেশন। ও নিচে বৈশা খাইতেছিল, ও টপ করে দাঁড়িয়ে যায় উন্নারা কাইটা দিল, বটি দিয়া কাইটা দিল, কাইটা দিয়া পরে বলতেছে, "ঠিক আছে, মেয়েরা আনলে কি সব ঠিক হইব?" আমি হ ঠিক হইব, আমি মেয়েকে দেখতে চাই। পরে সাথে সাথে মেয়েটার ফোন দিল ভাই। ৫ মিনিটের মধ্যে মেয়ে আমার বাসায় হাজির। বলে যে কোয়ার্টারের এই বাউন্ডারিটার ভিতরে আসো। মানে মেয়েটা বাউন্ডারির বাইরে থাকে, আমি বাউন্ডারির ভিতরে থাকি। ও যে এখানে থাকে মেয়ে জানে না। মেয়ে জানে ও অন্য জায়গায় থাকে, মেসে থাকে। যখন মেয়েটা বাসায় আসলো, আসার পরে দেখতেছি যে খুলনা বাগেরহাটের একটা মেয়ে ভাই ডাকছে আর ওরা বোন ডাকছে। ওদের সাথে মেয়ের সিম ও চালাচ্ছে, ওর সিম মেয়ে চালাচ্ছে। তাদের মধ্যে ৯ মাস ধরে সম্পর্ক। যখন ৯ মাস ধরে সম্পর্ক, আমার শ্বশুর মারা গেল ১৮ দিনের দিনে আমি ঢাকায় আসলাম। আসার পরে এই সিনারি দেখলাম, তখন আমার মাথা ঠিক নাই। কি করে বিশ্বাস করা যায় আর পুরুষরে? আর কয়টা কয়টা তারে ক্ষমা করা যায়? সে আমাকে অবিশ্বাস করে দেবরের সাথে জড়ায় অনেকগুলা কথা বলছে, কান্দাইয়া ছাড়লো দেবরে আমারে, যে খারাপ খারাপ কথা বলে। আমার ফোনটা ওর খালায় কল দিছে, ও সেটা না দেইখা কয় কোন ভাইয়ে ফোন দিছে কইয়া ও ফোনটারে বন্ধ করে চাউলের গুঁড়ার মধ্যে বয়ামের মধ্যে ঢুকাইয়া থুইয়া দিছে। যাক, এভাবে করতে করতে দিন কাটাইতেছি, চলতেছি। মানুষের ঘরেও কাজ করতেছি, খাতা সেলাই করতেছি, মানুষ খাওয়াইতেছি, মানুষের রান্না করে দিতেছি। মানে বিভিন্ন প্রকারের কইরা আমি সংসারের জন্য আমার মানে জানের দিকে আমি তাকাই নাই। বিশ্বাস করবেন না ভাইয়া, আজকে মনে হয় আমার
আজকে কোনো কিছু কইরা খাবার মতো মনে হয় শক্তি আমার মধ্যে নাই, যেগুলো আমি 2001 সালের থেকে আমি 2017 সাল পর্যন্ত যেটুকু কইরা আমার জীবনের দিকে তাকাই নাই, নিজের যৌবনের দিকে তাকাই নাই, কিছুর দিকে তাকাই নাই। যে মানুষটার দিকে তাকাই আমি আমার সর্বস্ব শেষ করছি, সেই মানুষটা শেষ পর্যন্ত আমাকে কি দিয়ে গেল, আমার এটাই প্রশ্ন। শেষ পর্যন্ত সে আমাকে দিয়ে গেছে লাঞ্ছনা, আমার কলঙ্কের কালি। দর্শককে তাই বুঝাইলো যে আমি খারাপ। ওই ছেলেটার সাথে কথা বলার পরে পরে ছেলেটার বললাম, দেখেন আমার হাজবেন্ড রাগ করে আপনার সাথে কথা বললে, তা আপনি ভাই ফোন টোন দিয়েন না। বলে যে আপু আপু আপনি কিছু মনে না করলে দুলাভাইয়ের হাতে ফোনটা দেন। ভাইয়া যদি ফোনটা রিসিভ করে জিজ্ঞাসা করতে পারবেন যে আপনার কখনো ফোন সে সাজছে কারোর সাথে কথা বলার জন্য? কয়েকদিন ফোনটা হাতছি, সে ফোনটা রিসিভ করে না, ধরে না, কথা বলে না। তো ওই ছেলের সাথে কথা বলা বন্ধ। এখন ভাইয়া আমি যদি ফোনটা ধরি তখনই তার সন্দেহ, যখনই ফোনটা নিয়ে। তুমি এখন ক্লাস 10 এ পড়ছো, জি কোন গ্রুপে পড়ছো? সায়েন্স সায়েন্সে পড়ছো। আচ্ছা, এই যে তোমার মা আজকে রেডিওতে আসছে, উনি অনেক কথা বলছে এবং এই কথাগুলো তোমার বাবাকে নিয়ে বলছে, তাই না? হ্যাঁ একটা সন্তান হিসেবে তুমি তোমার বাবাকে কি বলবে? মানে তোমার কি বলার আছে? তোমার তো কিছু বলার আছে। মানে একজন স্ত্রী তার হাজবেন্ডকে নিয়ে কথা বলছে, কিন্তু তুমি যখন একটা মেয়ে এবং তুমি তোমার মায়ের কষ্টগুলো নিশ্চয়ই বোঝো, তুমি খুব কাছ থেকে তোমার মাকে দেখেছো, তোমার বাবাকে দেখেছো, কি মনে হয় আসলে সমস্যাটা কোথায়, কেন এরকম হলো সবকিছু? সমস্যাটা হচ্ছে যে তাদের, হ্যাঁ তাদের পার্সোনাল ম্যাটার আছে, কিন্তু আমি সন্তান হিসেবে যতটুকু বলতে পারি যে আমার বাবা যেটা করছে সেটা অবশ্যই ঠিক করে নাই। কারণ আমার দিক দিয়ে কি যে তারা দুজনে যা হয়েছে হয়েছে, কিন্তু সেইভাবে তার সন্তানদেরকে ভুলে কিভাবে থাকতে পারে? সন্তানের প্রতি তো তার একটা দায়িত্ব ও কর্তব্য আছে, সে ওইটা পালন করতেছে না। কারণ এখন তার দ্বিতীয় বউ আছে, ওয়াইফ আছে। জানি না যে সে হয়তোবা যদি আমাদের প্রতি কিছুটা হলেও টান থাকতো, যদি সন্তান মনে করতো, তাহলে অবশ্যই খবর নিত বা যোগাযোগ করতো, কিন্তু সে তো সেটা করতেছে না। এখন কি বলবো, বাবার অনেক ভালো জানতাম, কিন্তু এখন যে আব্বু এরকম করতে পারে এটা কোনো ধারণায় ছিল না। এখন ধারণা হয়েছে যে আব্বু কিরকম হয়ে গেছে, ধারণার বাইরে চলে গেছে যে কোনো আপন বাবা এরকম করতে পারে না সন্তানের সাথে। এভাবে সন্তানের সাথে যোগাযোগ বন্ধ করা, আমার সাথে নাহলে আমি যোগাযোগ নাই করুক, আমি বড়, ঠিক আছে, মানে আমার তো ছোট ভাই আছে, ও কি অন্যায় করছে? আমি নাহলে আব্বুকে এতটা জোর করি না, সবসময় বলতাম, ফোন দিছি, আব্বু কখনো নিজে থেকে আমারে কল দেয় না, সবসময় ফোন দিতাম বলে আমার নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে না, তুমি রাখছে। তোমার বাবাকে ফোন দিতে বলতে তোমার নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। হ্যাঁ, নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিয়েছে যাতে তাকে আমি ডিস্টার্ব না করি। তো আমার ছোট প্রত্যেকটা নাম্বারের সাথে তার ব্ল্যাক লিস্ট করা আছে। তো সে আমার নাম্বার ফার্স্টে ফোন দিতাম, বলতাম আব্বু দেখা করো, তোমার অনেকদিন দেখি না, আসো দেখা করি, বাট সে দেখা করতে রাজি না, সে আমার সামনে আসবে না। কারণ সে তুমি যখন ফোন দিতে কি বলতো উনি? বলতো যে ফার্স্ট টাইম একদিন কল দিছিলাম ঈদের দিন, তো কান্না করছিল। আমি বলছি যে এখন দূরে থেকে কান্না করে লাভ আছে, তুমি সন্তানের সামনে আসো না, তুমি আমার ভরণ পোষণ দাও না দাও, একটা যে ফোন দিয়ে জিজ্ঞাসা করবা কই আছি কেমন আছি, তুমি তো তাও জিজ্ঞাসা করো না। কয় বাবা হইতে পারলে তো জিজ্ঞাসা করতাম, যে বাবা তুমি তো আমাদের জন্ম দিছো তাই না, তাহলে কেন বাবা হবা না? তোমার যে বাবা ডাকি, তুমি তো আমাদের বাবা বললেই বাবা ডাকি। এখন তুমি সন্তানের ভরণ পোষণ, কথা একটাই যে আমি চাকরি করি না, আমি তোদের ভরণ পোষণ আমি নিজেই কিভাবে চলতে পারি না। সামলাবো, আমি নিজে চলতে পারি না, যেদিন চলতে পারবো সেদিন তোদেরকে আমি আমার কাছে নিয়ে আসবো। তো আব্বু আমাকে টাইমও দিছিল যে এতদিন পরে তোমাকে নিয়ে আসবো, আমার ভাইকে বলছো তোর পিএসসি পরীক্ষার পর তোরে নিয়ে যাবো। তা আমার কথা হয়েছে কি, তুমি আব্বু তুমি তোমার ভাইরে ফোনও দাও না, জিজ্ঞাসাও করো না যে আব্বু তুই খাইছস নাকি, কেমন আছিস, তুমি এসএসসি পিএসসির পর নিয়ে যাবা, তার মধ্যে তোমার ছেলেটা কই বড় হইতেছে, কিভাবে বড় হইতেছে, সে কি একটা বা তুমি ফোন করে জিজ্ঞাসা করতে পারো না? আমি বলছি, আমার সাথে অনেক কথা বলার পর বলতেছে যে আমি চাকরি উদয় করি ভাই, না। আমার মেয়েটার বাবার প্রতি টান ছিল, ছেলেটা মায়ের প্রতি টান ছিল। তো ওই ছেলেটা যখন আমাদের সংসারটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন বলছিল, বাবা আমাকে অন্তত পরীক্ষা পর্যন্ত তোমার সাথে রাখো, টাকা আমার বাড়িতে দিও না। আমার ছেলে আর মেয়েটাকে দুইটাকে যখন আমি আমার বাড়ির থেকে এখান থেকে আমি যখন সরার পরে, তার কাছ থেকে সরার পরে 2 মাস ছেলে মেয়েগুলো আমার দেয় নাই। সে ছেলে মেয়েগুলো ঢাকা রাইকে 2 মাস ধরে তার কাছে রাখার পরে সে বাড়িতে দিয়ে দিবে।
তখন আমার ভাইয়ের দায়িত্ব নিল যে আপনি আমাদের সাথে দেন, আমাদের বাড়িতে থাকুক, ওরা পড়াশোনা করামো, আপনি মাসে খরচ কত করে দিবেন। মানে বাড়িওয়ালার মাধ্যমে এইভাবে কথা বলা হইলো। সে 2টা বাচ্চা নিয়ে 5,000 টাকা দিতে চায়, তাও যেই মাসে দিবে সেই মাসেরটা দিবে না, পরের মাসের দিব। তো বাড়িওয়ালা বুঝতে পারলো যে আমরা তো এখন কথা বলে দিব, ওনার যে অবস্থা দেখা যায় উনি দিবে না হুদাই, এখানে শিকার লয়া লাভ নাই। আর এখান থেকে চলে গেলে, আমার বাসার থেকে চলে গেলে আমি তার পাবো না, তাহলে আমার এখানে দায়ী করে লাভ নাই। তো আমার ভাইয়েরা বললো যে দেখো আরিফ, এখানে আমার সাক্ষী রেখে তুমি আরে স্বীকার করাইবা, আজকে আমার বাসায় আছে আমি দেখবো, কালকে আমার বাসাতে যখন চলে যাবে তখন তারা আমি জানবো না, তো দিবে না না দিবে। তখন ও 5,000 কথা বলে, দিকে 5,000 টাকার কথা বলে, তো আমার ভাইয়া বললো মেয়েটা নিউটনে পড়তেছে, ছেলে ক্লাস 5-এ পড়ে, 5,000 টাকা দিয়ে কি পড়ার খরচ হয়, না খাওয়ার খরচ হয়, নাকি তাদের পোশাক আশাকের খরচ হয়? কোন বিবেকে আপনি 5,000 টাকা দিবেন বলেন? লাস্টে আমার ভাই বললো যে টাকা টুকা দেওয়া লাগবে না, আপনার সন্তান যেহেতু আপনি নিয়ে যাবেন, আপনি ভরণ পোষণ দেন, দেখেন কত লাগে। এটা বলছে। আর ও আর আমাদের বাচ্চা দিবে না, ও নিয়ে গেল ওর বাড়িতে নিয়ে মেয়েটারে ছেলেটারে এক শুক্রবারে নিয়ে গেল, নিয়ে যাইয়া পরে শুক্রবার পর্যন্ত এর মধ্যে মেয়েটা আমারে ফোন করে, কারণ আমি কিন্তু যখন আমি নাই ঘরে, ছেলে মেয়েগুলা থুয়ে আমি বের হইছি বলতে ভাইয়া, আমার যেমন ওই যে বাবার সাথে কথা বললে মাইন্ড করে, বা আমার ফোন মায়ের সাথে কথা বলতেছি, কয় কোন বাবার সাথে কথা বলতেছি, ছেলে বলতেছে আব্বু তুমি কি কথা বলো, কেবল নানার সাথে ফোন করে কথা কাটলো, কয় বুঝবি না কোন নানার লগে কথা কইছে। ভাইয়া এমন ভাবে কথা বলতো যেগুলো আপনার মনে করেন শরীরে মারলেও মনে হয় যেন এত বুঝতে কষ্ট পারছি। লাগে না, যে খারাপ খারাপ কথাগুলো বলতো। যেমন আপনার একটা বিষয় আমি বুঝাই, 10টা কথা বলবো না, যে এই জিনিসটা আমার মেয়েও জানে। মেডিকেল কলেজে চাকরি করি আমি, ওখানে 500 টাকা পাইছি পরীক্ষাতে ডিউটি করলে, ফিউন হিসাবে ডিউটি করলে যেরকম একটা টাকা পায়, অ্যামাউন্ট পায়, ওই আমার 500 টাকা দিল বছরের। 500 টাকা দিচ্ছে, আর মেয়ে বললাম আম খাইতে মন চায়। আমার অফিসে হতেন সবসময় মিটিং এটাতে অনেক কিছু খাবার টাবার আমি নিয়ে আসতাম বাসায়। বললাম আম খাইতে মন চায়, তা আমি আম আনছি, 2.5 কেজি আম আনছি, 500 টাকা পেয়ে 250 টাকা দিয়ে, 100 টাকা কেজি। আর মনে করেন 250 টাকা হাতে করে নিয়ে আসছি। 250 টাকা হাতে করে আইন না ভাইয়া, আমি 100 টাকা হাতে রাখলাম, আমি বললাম যে কালকে বাজার করব, আর তুমি এই 150 টাকা তোমার মোবাইলে ভরো, আমার মোবাইলেও ভরো, আর তোমার পকেট খরচ। ভাইয়া আমি বিশ্বাস করবেন, আমি নিজে স্ত্রী হইয়া আমি অনেক দোকানদার আমার লজ্জাও দিছে, আমার স্বামীরে আমি সিগারেটটা আমি নিজে হাতে কিনে এনে খাওয়াইছি ভাইয়া। ঠিক আছে, আবার আসবো মুক্তা, আপনি একটু শান্ত হন, আমরা আজকে অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে আসছি। তো তোমার নামটা কি বলছিলে? জান্নাতুল। আচ্ছা, তো তুমি তোমার এই যে বাবার সাথে যখন লাস্ট বার কথা বলেছো, মানে যেবার তোমাকে ব্লক করে দিল, এর আগে তোমার সাথে বাবার কি কথা হয়েছে? এর আগে কথা হয়তো বলতে কি, ফোন দিতাম, ফোন ধরতো না। অনেক যখন দেখতাম দেখতো অনেকগুলা ফোন দিতেছি, লাস্টে যে ফোন ধরতো, কে ফোন দিছিস কেন, আমি বিজি আছি, আমি কাজে আছি, আমি কাব্য একটু কথা বলার টাইম হবে না। তো বলতো যে কই আসছ, কেমন আসছ, জিজ্ঞাসা করতো, এতটুকুই। তো লাস্ট বার যখন কথা হয়েছে তখন জাস্ট বলছে কই তুই, আমি বলছি ঢাকা, ছোট ভাইটাকে ঢাকা নিয়ে আসছি, ও মানে ঈদের পরে আসবে, যে বলতেছে ঢাকা যাই না, ওরে নিয়ে আসছি, 1 সপ্তাহ বেড়াবি। পরে বলতেছে কই, ওর কাছে দে। তো আমার ছোট ভাইটা খুব রাগ করছে তখন, যে যেই বাবা ফোন দিয়ে খবর নেয় না, এখন আমি হায়দার ফোন দিচ্ছি দেখে এখন কথা বলতেছে। তো আমার ভাই বলছে না আমি কথা বলবো না। কেন ও কথা ছোট্ট বলবো, আমার ছেলেটা সাথে তো এখন কথা কথা বলে বলেই না। না। পরে কইতাছে কয় কথা বলবে না আমার সাথে, আমি কই না। কয় ওরে না আমি বলছি পরীক্ষার সময় নিয়ে আসবো, আমি কই তুমি এই কথা বলছো, ওরে কি জিজ্ঞাসা করো একবার ফোন দিয়া যে কেমন আছিস, বা বাইচা আছিস না মইরা আছিস, তো আর কথা বলে না। কয় আমার দিকটাও তো দেখতে হবে। আমি কই, কি দেখতে হবে, তুমি তোমার সন্তান চালাইতে পারো না, একটা ওয়াইফ চালাও কিভাবে? নিজের আপন সন্তান চালাইতে পারতেছ না, সে তো তোমার সেকেন্ড ওয়াইফ, ঠিক আছে? তাকে এখন কিভাবে ঢাকা রেখা চালাইতেছো, আর আমাকে তুমি দেশে রেখা চালাইতে পারো না। তো অনেক কথা হওয়ার পর এই জন্য আর কি ফোন ধরে না, যে আমি নাকি আমার আম্মুর সাপোর্ট করি। এখন আমি বলছি যে আমি কারো সাপোর্ট করি না, আমার যেটা আমি দেখে আসছি, যেটা আমি জানি, যতটুকু যেটা আমার মনে হয় উচিত আমি অতটুকুই বলি, তার চেয়ে বেশি কিছু না। এখন যদি তুমি মনে করো সেটা সাপোর্ট করি, তাহলে তো আমার কিছু বলার নাই। আর তুমি বাবা হয়ে মেয়ের ঘাড়ে যে দোষ চাপাইছো, মানে তুমি অন্যায় করে সাথে সাথে দোষটা আমার ঘাড়ে দিছো। কোনো ভাইয়া বাবা পারে না। একটু কথা বলি ওর কথার মাঝখানে। যেমন আমার মেন সংসার ভাঙ্গার কারণটাই তো যেটার জন্য আসা এখানে, সেটাই বলা হয় নাই। ওই যে বললাম যে ছেলেটার সাথে মেসেজ করা হয়তো, কথা বলা হয়তো, ছেলেটা ওর সাথে কথা বলতে চাইছে, তো ও কথা বলতে চায় না বা বলে নাই। ওই ছেলেকে মিন করে ও আমাকে সন্দেহ করতো, সন্দেহের তালিকায় রাইখা আর কি আমার এই যে সংসার ভাঙ্গার কারণ। তো ওই ছেলে একদিন ঢাকা আসছে, আপনার বক্ষবিধি মেডিকেলে, ওর ভাইয়ের বউ, ভাই ও সুদ্ধা ঢাকা আসছে। ঢাকা এসে ওই
যখন উঠছে ওখানে আর কি থাকতো, রুম নিছে, রুম নিয়ে থাকতো। ভাইয়ের বউ ভাইটাই সুদ্ধা চিকিৎসা করাইতেছে এই বক্ষবিধি মেডিকেলে। তো আমার এক অফিসের এক কলিগ আছে, কলিগ নিয়ে আর কি আমি ওর সাথে দেখা করছি। যে ওর সাথে দেখা হয়েছে, পরে বলছে যে ঢাকা আসছি। তো ও তো কোনোদিনও ঢাকা আসে না, সত্য কথা যেটা, ওর কখনোই ঢাকা আসে নাই। ওর দেশের বাড়ি যে ময়মনসিংহ এর পরে, আর ওর ও থাকতো সিলেট, চাকরি করতো হার্ডওয়ার কোম্পানিতে চাকরি করতো। তো ও ঢাকা কখনোই আসে নাই, ওই ফার্স্ট টাইম ও ঢাকা আসা। তো ঢাকা আসতে পরে ভাইয়া স্বাভাবিক সিম্পল ভাবে ও আমার কাঁধে হাত দিয়ে এইভাবে একটা সেলফি তুলছে ভাইয়া। সেই ছবিটা আমি একটা ভুল করছি, ভুলটা আমারই ভাইয়া। ওই যে কয় যে চুরি করে সত্যিকার চোর সে কখনোই ধরা খায় না, খুনিকের চোরই কিন্তু ধরা খায়। তো আমার হাজবেন্ড তো সবসময় আমাকে সন্দেহ করতো, সবসময় সন্দেহ করতো। আমি তো সেই ভয়ে সবসময় বলতাম তুমি আমারে ফড়িয়ে দিবা, তুমি আমার দেখবা। তো ওই যে বললাম ভাইয়া আম কিনে আনছি, সেটাই বলি আগে। তো আম কিনে আনছি, আর আমটা কাইটা খাওয়া ঠাওয়া দিয়ে আমি ঘরে গেছে মানে শুইলাম। সন্ধ্যার সময় আসলে পরে যেটাই খাই আনলে রাইখা দিই। ও যখন অফিস থেকে 9টাতে 6টা পর্যন্ত ডিউটি, 6টার দিকে আসলেই একসাথে খাইতাম, ছেলে মেয়ে নিয়ে একসাথেই খাইতাম। আমটা আইন না আমি ফ্রিজে রাইখা দিছি যে আসলে খাবো একসাথে। আমরা কাইটা কুইটা খাইয়া টাকাটা মানে ভাগ টাক করে দিয়া পরে রাত্রে বেলা শুইতে গেছে। মেয়েদের একটা ঋতু, যে মাসে একবার এই ঋতুটা হয়, যেটা আপনার বলতে বাধ্য আর কি। যেই কথাগুলা, যে নির্যাতনগুলো আমি কারোর কাছে বলতেও পারি নাই বা বিচার চাইতে পারি নাই, এজন্য আজকে মানুষ আমার ভিতরে কষ্টটা দেখে না, দেখছে যে উপর দিয়ে ভালো চলছি, ভালো থাকছি, তার সাথে কোনো সমস্যা নাই, সে কোনো সমস্যা করে নাই। এমনও রাত গেছে ভাই, সারা রাত আমি বৈশা কাইন্দা কাটাইছি, আমারে ঘুমাইতে দিত না, ইচ্ছা করে গালাগালি, এত খারাপ খারাপ ভাষার গালি দিত যে আমি তার সাথে একটু ভালো হয়ে চলার জন্য, সত্যি কথা যেটা ভাইয়া, আমার দেহের কোনো চিন্তা আমি কখনো করি নাই। এমন কোন রাত জানা, যদি এক রাতের বেশি আরেক রাত গেছে তাহলে কইতো কি ও অন্য কারোর জন্য রেখে দিছো, অন্য কারোর জন্য, মানে এরকম এরকম আচরণ, খারাপ ভাষায় কথা বলতো। এগুলো ভাইয়া কারো কাছে বলার মতো না, আর বিচার চাওয়ার মতো না। বুঝতে পারছি। যে নির্যাতনগুলো আমি ভিতরগত সহ্য করতাম, এগুলো আমি কোনো মুরব্বীর কাছে চাওয়ার মতো না। যেটা আমি আমার আজকে এই লাইফে দর্শকের সামনে, আমার এই মেয়েটার সামনে বলি, আমার মেয়েটাও বুঝতে পারে এখন, বর্তমান মেয়েটা নিউটনে যেহেতু পড়ে। এই মেয়ে এমন কথা বলছে, আব্বু রে না রাত্রে দেখলাম ভালো, এখন সকালে কি হয়েছে আব্বু, মানে সারা রাত্রে যা আমার সাথে হয়েছে সেই রাগটা সকালবেলা না খাই অফিসে যাই তো রাগ কইরা, দেখা গেছে জিত জিত করে ভাঙ্গা চুরা সকালে প্লেট ভাঙ্গা হালিয়া থুয়া যাইতো গা, ভাত বাড়লে খাইতো না, টানাটানি হাসি করতাম। তখন এই মেয়ে নিজে প্রশ্ন করছে, আজকে মেয়েকে বলি সরাসরি, মেয়ে নিজেও প্রশ্ন কতদিন করছে, কি হয়েছে আব্বুর, পোলাপান মাস তো বুঝে নাই, আমি কিভাবে বুঝাবো মেয়েরে যে আমার সাথে অন্য কিছু নিয়ে তার সাথে রাত্রে বেলা কিছু হয়েছে। এমন রাত গেছে ভাইয়া, আমি তো সারাদিন পরিশ্রম করে আসি, তুমি পুরুষ মানুষ, তোমার প্রয়োজন তুমি মিঠাও, আমার ঘুম আসতেই পারে, তুমি জাগাও, আমি কেন ঘুমাবো, তার কথা হয়েছে আমি কেন ঘুমাবো, আমি কেন তার সাথে সাইদা রিলেশন আগাই না, আমি সাইদা না দেওয়া পর্যন্ত কখনো সে নিজের থেকে সাইদা আমার কাছে আসতো না। এই কথাটা আমি বলতে বাধ্য হইলাম ভাইয়া, যেটা আমার ভিতরগত নির্যাতন, এই একটা জিনিস এমন কোন রায় তো বাদ যাইতো না, এবং কি একদিন যদি মাঝে মধ্যে বাদ যাইতো, আমার এই নির্যাতনের কথাগুলা, আচরণগুলা তার কাছ থেকে পাইতে হইতো। যদি ঘুমাইতাম, মানে একটা ভাষা ছিল, মানে আমাদের বাঙালি ভাষা যেরকম চুতমারানি একটা গালি দিত, এই ভাষাটা সবসময় ইউজ করলে মনে করেন মন মানসিকতা এমনিও খারাপ হয়ে যেত। যে ভাষাগুলো ইউজ করে কথাগুলো বলতো, যে যা লাঙ্গে করে আচ্ছা, দিবি, আমরা বুঝতে পেরেছি। এগরে আপনি দিবি, আপনার হ্যারে বাবার উদ্দেশ্যে কিছু বলতে চাও? আমি বাবার উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই, যদি সে হয়তো বা আজকে শুনতেছে না, কিন্তু আমার বলার মন চাচ্ছে, বলতেছি যে সে বাবা হয়ে নিজের সে কর্তব্যটা সে পালন করতে পারে নাই। তো তাকে কি বলবো, কারণ সে যা করছে মেয়ে হয়ে সেটা মাইনা নেওয়ার মতো না। সে যাই করতো, হ্যাঁ আমার মার সাথে সে তার ডিভোর্স হয়ে গেছে মানলাম, বাট আমাদের সাথে তো তার সম্পর্ক নষ্ট হয় না। আর তার কথা হচ্ছে যে আমি যদি তার কাছে ফেরত যেতে চাই, তো তার সাথে স্ট্যাম্পে লিখিত দিতে হবে, যাতে মামা বা নানুর বাড়ি কারোর সাথে আমার কোনো সম্পর্ক না থাকে, কোনো কথা বলতে পারবো না। তো এটা আমি মনে করি না কখনো পসিবল যে যে মা জন্ম দিছে ওই মার সাথে কখনো কন্ট্যাক্ট বন্ধ রাখা। তো আমি বলছি যে আচ্ছা আব্বু তুমি কি পারতা, তোমার আম্মু যদি এরকম কোনো কাজ করতো, তুমি তোমার মার সাথে কি যোগাযোগ বন্ধ রাখতে পারতা? তো সে এটা পারতো না, কিন্তু সে আমাকে ঠিক বলতে পারছে, তবুও আমি রাজি হয়েছে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাদের সাথে দেখা করো না, দেখা করো, আমি রাজি, তুমি যেটা বলবো সেটাই। তো রাজি হওয়ার পরেও সে কথা ঘুরে ফেলছে যে না, রাজি হলে কি হবে, এই মুহূর্তে পসিবল না, সে আমাকে চালাইতে পারবে না। আমার কথা ছিল যে তুমি আমাকে বাড়িতে রাখো, আমি মাইনা নিলাম, কিন্তু আমার এসএসসি পরীক্ষাটা পর্যন্ত আমাকে ঢাকা রাখো, আমাকে পরীক্ষাটা দেওয়ার সুযোগ দাও। কিন্তু তার কথা, সে আমাকে সেই সুযোগটা দিতে পারবে না, আমাকে পড়াশোনা চালানো তার পক্ষে পসিবল না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার পসিবল না, তুমি যেহেতু বাড়িতে
রাখবো, আমি বাড়িতেই থাকবো, বাট দেখা করো, আমাদের সাথে দেখা করো। তো সে দেখা করবে না। তো সে আমাকে বলছে সে গ্রামের বাড়িতে থাকে, রামগঞ্জ। তো আমি বললাম যে আচ্ছা আব্বু তাহলে আমি আসি, আমি আইসা দেখা করি, তুমি তো ঢাকা আসবে না আমার সাথে দেখা করতে, আমি তাহলে যাই দেশে আসি। না, সে তাও আসবে না। তো আমি বাড়িতে গেছিলাম, যা কলও দিছি। তো কল দেওয়ার পর সে বলতেছে আমি তো অনেক দূরে আছি, আমি একটু কাজে আসছি, আমি দেখা করতে পারবো না। আমি কই, আব্বু আমি তো আসছি, চাঁদপুর আসছি, তুমি দেখা করো, আমি আসি। কয় না এখন পারবো না, আমি ফোন দিলে আসিস। তো আর ফোন দেয় নাই। তারপরে ফোন দিছি, আমি ফোন দেওয়ার পর সে ফোনটা বন্ধ করে দিছে। বন্ধ করার পর আবার তার 2 দিন পরে কল দিছি, কল ঢুকছে। পরে কইতেছে কি রে, আমি কয় কই তুই? আমি কই, আমি বাড়িতে। কই তুই এখনো ঢাকা যাস না? আমি কই না, তোমার তো বললাম তোমার সাথে দেখা করবো। কয় আমি তো এখন বরিশাল আছি আমার শ্বশুর বাড়িতে, এখন আমি দেখা করব কিভাবে? আমি কই শ্বশুর বাড়িতে আছো মানে? কয় হ্যাঁ বলছি না বিয়ে করছি। আমি কই, ও আচ্ছা, তো আমি কথা বলবো তোমার ওয়াইফের সাথে। পরে কয় কথা বলবি? তো বাড়িতে নাই, আমি তো বাইরে আছি। আমি কই, আচ্ছা কথা বলায় দিও। তো আর কথা বলায় দেয় নাই। তো ফোন দিতাম, ফোন ধরে না। তারপর ফোন দিছে তার ওয়াইফ, একদিন ধরছে, তার ওয়াইফের সাথে কথা বললাম, অনেক কথাই হলো তার ওয়াইফের সাথে। তার ওয়াইফের কথা যে মানুষ তো বদলায় যায়, তো তোমার আব্বু বদলায় গেছে। আমি কই, আমার আব্বুকে তো আপনিই বদলাইছেন তাই না? কারণ যে বাবা, আমি আমার আম্মু ঠিকই বলছে যে আমি আম্মুর চেয়ে আব্বুকে বেশি প্রাধান্য দিতাম বা তারে বেশি ভালোবাসতাম বাবাকে। কারণ আম্মু মাঝে মাঝে বকাঝকা করলো, বাবা অতটা বকাঝকা করতো না। যে তবুও সবাই বলে মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, ওইভাবে আমি মনে করি আমার বাড়তি বাবারে বেশি ভালোবাসি। কিন্তু এখন দেখলাম যে যাকে বেশি ভালোবাসি তার থেকে বড় আঘাতটা পাইছি। আমার এত কিছুর পরে আমার মা ঠিকই আমাকে আগলায় রাখছে, কিন্তু আমার বাবা ফোন দিয়ে একবার জিজ্ঞাসা করে না যে কেমন আছি, কই আছি। তো বাবাকে ফোন দিলে একটাই কথা। তো বাবার কাছে একদিন টাকা চাইছিলাম, টাকা চাওয়াতে বাবা বলতেছে তুই আমার থেকে যেগুলো নিছিস ওইগুলো আগে শোধ কর, তুই আমার আবার নিতে চাস। তো যেই বাবা টাকার জন্য সন্তানকে চিনে, আমি মনে করি এমন বাবা আমার দরকার নাই। যে বাবা নিজে থেকে চলে গেছে, একটা মানুষ নিজে থেকে চলে গেলে তারা ধরে রাখা যায় না, চলে গেছে চলে যাক, আমার কিছু বলার নাই। জাস্ট আমার এতটুকুই কথা ছিল যে আমার থেকেও যখন দেখলাম না বাবাকে কোনো রকমই ফিরায় আনতে পারবো না, কিন্তু আমার ভাইটা কান্না করতো, ফোন দিত, আমি বাড়িতে গেলে আপু টাব্বুরে কল দিয়ে আব্বুর সাথে কথা বলি, ফোন দিতাম, ফোন ধরতো না। তো কি বলবো, ছোট ভাই তো, ও তো বুঝে না। কিন্তু ওরে বুঝাইতে পারি না, জাস্ট বলি যে আব্বু কথা বলবেন, এখন কথা না বললে তো আমি জোর করে বলি যে ফোন বন্ধ আছে হয়তো বা বিজি আছে, এখন কথা বলতে পারবে না। তো কি করার, যদি এখন আমার ভাই বুঝে, এখন কিছুটা হইলেও বুঝে, এজন্য এখন আব্বু কথা বলতে চাইলে ও আর বলবে না। ও এখন যদি কেউ জিজ্ঞাসা করে আব্বু কই, যে ও ডাইরেক্ট বলে আব্বু মারা গেছে। কি বলবে, যে বাবা থাইকাও নাই তো সে মারা যাওয়ার মতোই। মারা গেলে তো একটা কথা না, সে মইরাই গেছে। আর সে যে জীবিত থাকেই খবর নেয় না, সন্তান পরিচয় দেয় না সবার কাছে। আমার নামে, সে আমার মার নামে বলছে, আমার মার নামে অনেক মিথ্যা অভিযোগ দিচ্ছে, কিন্তু সে কিভাবে একটা বাবা হয়ে একটা মেয়ের নামে মিথ্যা অভিযোগ দেয়? আমি যে এলাকায় থাকি সেই এলাকায় আমার জ্যাঠতো ভাই মানে ওনার পরিচিত যারা সবার কাছে বা বাড়িতে বলে আমার নামেও মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। যে যেসব ছাড়ে ছেলে মেয়েদের আমার আমার নিজের ছবি হাতের দিয়ে ফোন নিয়ে গেছে আমার আব্বু, সে আমার বাবা টাচ হয়ে। ফোন নিয়ে, যে আমার যে ফেসবুক আইডি ছিল ওইটা আমি লগ আউট মারি নাই, তো সে আমার ওই আইডিটা এখনো রানিং চালাইতেছে। তো ওই আইডিতে সে সবাই জানে যে এটা তার বোঝা উচিত যে এটা তার মেয়ের আইডি, জানে সবাই। তো সে ওই মেয়ের আইডিতে আইডিতে বাবা অনেক খারাপ খারাপ মানে পোস্ট করছে, যেগুলা মানে আমি রাস্তায় নামলে আমাকে মানুষ কোশ্চেন করছে কিরে তোর আইডিতে এগুলা কেন, এগুলা কি ছাড়ছে? আমি কই ভাই আইডিটা হ্যাক হয়ে গেছে, আমার কাছে এখন ওই ফোনটা নাই, ফোনটা চুরি হয়ে গেছে, আইডিটাও হ্যাক হয়ে গেছে, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে। আমি পাসওয়ার্ডে ট্রাই করছি, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে আব্বু। তো সে বাবা হয়, মনে করি না কোনো জন্মদাতা পিতা এই কাজ করতে পারে। সে এখন মনে করি যে সে বাবা হওয়ার যোগ্যই না, আমি এতটুকু বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমারও মনে হয় আসলে কিছু কিছু পুরুষের বাবা না হওয়াই ভালো। এমন এক পুরুষের গল্পই আজকে শুনছিলাম। একদম শেষ কথা শুনবো আমরা মুক্তার কাছ থেকে। মুক্তা, আপনি আপনার জীবন থেকে কি শিখেছেন? আমার জীবন থেকে কি শিখছি সেটা আমার শিক্ষা হয়েছে, আমি চাই যে পৃথিবীর আর কোনো মানুষ এই শিক্ষা না পাক। গভীর ভালোবাসা আছে, অন্ধের মতো যেন কেউ কাউকে ভালো না বাসে, এত বিশ্বাস যেন কেউ কাউকে না করে, নিজের সর্বস্ব শেষ করে যে অন্যকে উজাড় করে এত বিশ্বাস করা ঠিক না। আজকে আমার যেখানে চাকরিটা করছি ভাইয়া, সেখানেও আমাকে আজকে ঘৃণার চোখে প্রত্যেকটা স্যার ম্যাডাম যে ভালোবাসার চোখে আমাকে দেখছে, সেই প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাকে ঘৃণার চোখে দেখে। আমার হাজবেন্ড ওই ছেলেটার ওই সেলফিটার বিনিময়ে আমাকে সবার কাছে মানে একটা খারাপ
কলঙ্কিত বানাইছে যে আমি যখন রাগ করে ঘর থেকে বের হই আমার ভাইয়া ও শুদ্ধাই আমাকে গাড়ি তুলে দেয় বাড়ির যাওয়ার জন্য। আমি বলছি না আমি বাড়ির যাবো না, আমার ভাইয়ের বাসায় গেছি। আমার ভাইয়ের বাসায় থেকে ওর সাথে কথা হইতেছে, আমার ভাইয়ের বউ ওর সাথে কথা বলতেছে, কিন্তু ভাইয়া ওর ভাইয়া ছবিটা ওরে দিয়ে দিছে যে এই ছেলেটাকে চিনেন। তখন ওর ভাইয়া মানে একটা ক্লু পাইছে, যে ক্লুটা 17 বছর ধরে আমার খুঁজছে যে কোনো একটা ক্লু পায় কিনা আমাকে ছোট করার মতো। তার 3 দিন আগেও কিন্তু ঘরে বিচার করতে বৈশা কিন্তু সবাই জিজ্ঞাসা করছে, আচ্ছা জাহাঙ্গীর মিয়া আপনি যে তাকে এইভাবে সন্দেহ করেন আসলে কি তার এরকম কোনো কিছু দেখছেন? কয় না ভাই মিথ্যে কথা বলে লাভ নেই, আমি এরকম কিছু দেখিনি। আচ্ছা মুক্তা, না তাহলে আমরা কেন আপনি একদম এরকম- অনুষ্ঠানের শেষ সময় চলে আসি। আমি জাস্ট এক কথায় জানতে চাই আপনার জীবনে থেকে আপনি কি শিখেছেন? সমস্ত অভিজ্ঞতা আমরা শুনে ফেলেছি। আমার জীবনের এখান থেকে আমি এটাই শিখেছি ভাইয়া, যে আমি চাই না আমার মতো কোনো নারী আর ঠকুক। পৃথিবীতে এরকম অনেক নারী আছে ভালোবেসে মানুষটাকে অনেক বিশ্বাস করে নিজেকে ঠগার মতো এরকম করে বিশ্বাস করুক বা ভালোবাসুক, এটা আমি চাই না। আর পৃথিবীতে কোনো পুরুষ অন্তত কোনো নারীকে এতটুকু আঘাত মানে এরকম একটা ভালোবাসার মানুষের মনে আঘাত, যেটা 17 বছরে ভাই আমি অর্জন করছি, একদিন আর 2 দিন না। আমি এই কুরবানি ঈদের পরে আমি শেষ লাস্ট ওর বাবার সাথে আমার যোগাযোগ, আমি এভাবে কান্না করে বলছিলাম যে তুমি কি এখনো মনে করো সুখী যে আমার কাছ থেকে যাইয়া? বলে আমি কি বলছি যে আমি সুখী কোনোদিন? আমি দেখলাম কথা দিয়ে কথা বের করলাম, আমিও তো অন্য পুরুষের পাশে শুয়ে তোমাকে ভুলতে পারি না, তুমিও কি অন্য কারোর পাশে শুয়ে আমাকে ভুলতে পারছো? তো ও স্বীকার করলো। তখন আমি বিশ্বাস করেন আমি এই যে কিছু গত সপ্তাহেও কিন্তু বিশ্বাস করিনি যে ও বিয়ে করছে। আমার মেয়েটাকে জিজ্ঞাসা করেন, আমি ওকে বলতেছি তোর বাবা এটা বিয়ে করছে বইলা হয়তো দেখতেছে আমি সামনে আসি কিনা, বা এটা মানে শুনাইতেছে মানে কি বলি, আসলে কিন্তু বিয়ে করে নাই। ভাইয়া যখন শুনতে পারলাম যে সত্যি সেই ঈদের পরের দিন তার বাড়িতে তার বউ নিয়ে তার উপস্থিত হয়েছে তার বাড়িতে, তো এখন আর অবিশ্বাসের কিচ্ছু নাই। আর সে বরিশাল, তার ফোনটা আমি যেই 17 বছর ঘর করছি আমি রিসিভ করতে পারি নাই, সেই ফোনটা অন্য মহিলা রিসিভ করে। আমার মেয়ে 2 দিন ফোন দিছে, ওই মহিলা রিসিভ করতেছে। তাহলে আজকে সে কোথায়? বুঝতে সে আমার পেরেছি। ভালোবাসা। এখন আমার মেয়েটার জন্য আপনাদের এই লাইফে আসা ভাইয়া আমার একমাত্র আমার 2টা সন্তানের জন্য। আমি সারা পৃথিবীর মানুষ শুনে এবং কে এফএমটা আমি শুনি, যে আপনার কথাগুলো আমি শুনি, যে যার কারণে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আজকে আপনাদের প্রতিশ্রুতির জন্য এখানে আসা, বা আপনাদের একটু করুণা, একটু দয়া, একটু ধিক্কা, যে আমাকে একটু কেউ যদি দয়ার চোখে দেখেন। আমার এই 2টা ছেলে মেয়ে নিয়ে আমি চাকরি করেও খাইতে পারতেছি না। এখন বর্তমানে আমি অসুস্থ, আমার ভাইটা আমাকে বাচ্চা রাখছে। গত রোজার ঈদের আগের দিন আমি নিউরোসায়েন্সে ভর্তি ছিলাম ভাইয়া। আমার মাথার সমস্যা হয়েছে, আমি টেনশন করতে টেনশন করে মাথার সমস্যা হয়ে আমি বিছনায় পড়ে রয়েছি মেডিকেলে। আমার ভাইয়ে ফোন দিছে আর ও বলছে যে আম্মু এত অসুস্থ, বলে তোর আম্মুরে কোন মেডিকেল নিছে? কয় নিউজে, কয় তাহলে ইয়েতে নেয় নাই কেন? আগারগাঁও আরেকটা মেডিকেল আছে, ওইটার নাম বলছে। ও বলতেছে টাকা পয়সা লাগে না নিতে আম্মুরে? বাপরে বলতেছে টাকা পয়সা লাগে না? কথা এখন কি অবস্থা? ভাইয়া নিজের থেকে আর কোনোদিনও ফোন দিয়ে জিজ্ঞেস করলো না যে তোমার আম্মুর আর কি অবস্থা হয়েছে যা বাকি। কিন্তু ভাইয়া এখনো আমি বিবাহ ছাড়া, কিন্তু সে ঠিকই বিয়ে আরো 5 মাস আগের কইরা ফেলছে। কিন্তু তার ফ্যামিলি সবাই জানে ভাইয়া, তার ফ্যামিলির অল লোকগুলো আমার বাড়িতে আইসা ওই ছবিটা দেখে, একটা মানুষকে তো ভাই সবাই ভালোবাসে না আর সবাই ঘৃণাও করে না। তা আমার আশেপাশে তো খারাপ মানুষ আছে, শত্রু আছে, ভালো আছে। আমার বাড়িতে ওর ফ্যামিলির সম্পূর্ণ মানুষগুলো আইসা ওই ছবিটা মানে সবাইকে দেখিয়ে বলছে এই ছেলের হাত ধরে গেছে গা। ওর এলাকার মানুষও জানে যে আমি একটা ছেলের হাত ধরে গেছি। ভাইয়া আমি কারো কাছে প্রতিবাদ করে জানানোর জন্য, ওদের প্রতিবাদটা করার জন্য কারো কাছে আজও বলতে চাই নাই যে এটা মিথ্যে। বুঝতে পেরেছি। এজন্য আমি আজকে এই লাইফে আসা, যে সত্যটা মানুষকে জানাই। সবাই জানে যে অন্য ছেলের হাত ধরে চলে গেছি। অন্য ছেলের হাত ধরে চলে গেলে আমি সন্তান বুকে নিয়ে ভাই আপনাদের এখানে আজকে বুঝতে সাহায্য পেরেছি। চাওয়ার জন্য আসতাম না। তার মানে আপনি মূলত বলতে চান যে আপনার স্বামী আপনার যেমনি মানে শুধু একটা ছবির বিনিময়ে কলঙ্কিত দাগটা ঠিক লাগিয়েছে। আছে। আর ভাইয়া সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা গত রোজার ঈদের রোজার 1 সপ্তাহ আগে সে রাতে 3টা বাজে আমি ঘুম থেকে হঠাৎ করে সজাগ পাইয়া দেখতেছি সে আমার পায়ের নিচে বসে কথা বলতেছে ইমুতে। তো কথা যে বলতেছে, মহিলারা বলতেছে মুখের এই দাগ যাওয়ার জন্য কোনো কিছু ইউজ করো না। তো যখন কথাটা কানে গেছে তখন আমি ফোনটা এমন ভাবে কথা বলতেছে, হেডফোনটা মুখের দ্বারে নিয়ে, মানে আমি যে ঘুমে আমার ঘুমের আইকে আর কি সে কথা বলছে। তো আমি
আমার শাশুড়ি আমার বড় রুমে, আমি ছোট রুমে ওর সাথে। এখন যে কথাগুলো বলবো, এখন ঝগড়া করবো, তাহলে শাশুড়ি বলবো আমি হাতে পথে একবার আই, বছরে একবার আই, আমার সামনে এরকম আচরণ করে। তা আমি ওরে শুধু আস্তে বইলা দিলাম এটুকুই, দেখো আজকে তোমার মা এখানে, তার জন্য আমি কিছু বললাম না। একটা কথা তোমারে জিজ্ঞাসা করি, বলে গো, এই যে তুমি যে এই যে এতক্ষণ লাগে ইমুতে রাইতে 3টা বাজে কোনো মহিলার সাথে কথা বললা, এই জায়গায় যদি আমার মতো মহিলারে পাইতা অন্য কোনো পুরুষের সাথে কথা বলি, তাহলে তুমি কি করতে?